ঠিক আছে, আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে। ওকে, ফাইন। সো আমরা আবার একটু রিক্যাপ করে নেই। আমরা লাস্ট দিন হচ্ছে HTML লিস্ট শিখেছি। আমরা লাস্ট দিন হচ্ছে যে HTML কি শিখেছি? আমরা হচ্ছে যে হেডিং দেখেছি, আমরা প্যারাগ্রাফ দেখেছি, আমরা হচ্ছে লাইক আ CSS এখনো দেখিনি, কালার দেখিনি। আমরা লিঙ্ক দেখেছি, আমরা ইমেজ দেখেছি। সো আমরা এই এলিমেন্ট গুলো কিভাবে ইউজ করতে হয়, কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি এবং ঘুরে ফিরে কিন্তু আপনারা কি করছেন? সব জায়গাতে এগুলোই ব্যবহার করছেন। কারণ কি? আমাদের আসলে দেখা যায় কি? যে আমাদের যে টাইপের কম্পোনেন্ট গুলো আমরা আসলে ওয়েবে ইউজ করি, এগুলো কিন্তু স্ট্রাকচারটা কমন। আমার হয়তো কি চেঞ্জ হচ্ছে? লেআউটটা চেঞ্জ হচ্ছে। আমার হয়তোবা স্টাইলটা চেঞ্জ হচ্ছে যেটা আসলে কিসের পার্ট? CSS এর পার্ট। কারণ আমরা লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম যে HTML দিয়ে আমরা আসলে কি করছি? ওয়েবসাইটের স্ট্রাকচার রেডি করছি। CSS দিয়ে কি করছি সেটার লুক অ্যান্ড ফিল টা হচ্ছে ডিফাইন করছি। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে আসলে কি করছি? সেটা আসলে কিভাবে ইন্টারেক্ট করবে ইউজার, সেটার আসলে কোনো যদি ফাংশনালিটি থাকে, সেই জিনিসগুলো আমরা কি করছি? জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখছি। কারণ কি? আমাদের HTML, CSS যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সেগুলো কি করতে পারে না? ডিসিশন আসলে নিতে পারে না। যে আমি কি করতে পারছি না? আমি ওকে দিয়ে কিন্তু কোনো প্রোগ্রামিং করতে পারছি না। আমি কি করতে পারছি? হ্যাঁ, একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারছি, লুক অ্যান্ড ফিল ডিফাইন করতে পারছি। ওকে। সো আমরা যদি লাস্ট ক্লাস থেকে যদি আবার শুরু করি, আমরা লিস্ট দেখেছিলাম। সো লিস্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? আমরা হচ্ছে UL এবং হচ্ছে OL দিয়ে কি করছি? অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট নিয়ে কাজ করছি। তো অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্ট আসলে কেন আসে? যখন আমার কোনো কিছু লাগবে যেটার আসলে অর্ডারের প্রয়োজন। যে এইটা আগে, ওইটা পরে, এর পরেরটা তারও পরে। সো এরকম যখন কি করতে হবে? আমাদের কোনো কিছু সিরিয়ালাইজ করতে হবে, তখন কিন্তু আমি কি করছি? অর্ডারড লিস্ট ইউজ করছি। কিন্তু যদি কখনো এরকম হয় যে আমার আসলে সিরিয়ালাইজ এর কোনো দরকার নেই, মোটামুটি সবই কম বেশি একই গুরুত্ব বহন করছে, তখন কিন্তু আমার আনঅর্ডারড লিস্ট ইউজ করলেও হয়ে যায়। সো আমরা এখানে এক্সাম্পল দেখেছিলাম অর্ডারড লিস্ট এবং আনঅর্ডারড লিস্টের। তো এরপর আমরা কি দেখেছিলাম? আমরা হচ্ছে লিঙ্ক দেখেছিলাম এবং লিঙ্কে হচ্ছে চেঞ্জ করে দেখছিলাম যে আমরা যদি কি করি? আমরা যদি হচ্ছে যে এই অ্যাঙ্কর এলিমেন্ট ইউজ করি এবং এখানে কি করতে হবে? আমার হাইপারলিংক রেফারেন্স ইউজ করতে হবে href। ওটার মধ্যে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হচ্ছে। দেখেন, ২ পাশে কি কোটেশন সাইন এবং আমি কি করছি? আমি লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। সো আমি যে লিঙ্কে যেতে চাই এটা কিন্তু সেই লিঙ্কে আমাকে নিয়ে যাচ্ছে। এবং আমি যদি এখানে আরেকটা কাজ করি, আমি যদি বলে দেই যে এখানে যে কি করবে? যে টার্গেট আমি যদি এটা উল্লেখ করে রান করি ওকে এবং ক্লিক করার পরে কিন্তু দেখেন নিউ ট্যাবে এটা ওপেন হচ্ছে। So আমি যখন টার্গেট ইকুয়ালস টু কি দিচ্ছিলাম না, ব্ল্যাঙ্ক দিচ্ছিলাম না, তখন কিন্তু কি করছিল? আমার এক্সিস্টিং জায়গায়, আচ্ছা আমি এটাকে না করে পুরোটাকে আমি যদি রান করে দেখেন আমার এক্সিস্টিং যে পেজ, সে পেজে কিন্তু কি হচ্ছিল? ওপেন হচ্ছিল। কিন্তু আমি যখন এখানে বলে দিচ্ছি টার্গেট ইকুয়ালস টু ব্ল্যাঙ্ক, তখন কিন্তু কি করছে? তখন কিন্তু এখানে রান করি আবার। ক্লিক করার পর দেখেন নিউ পেজে ওপেন হচ্ছে এবং এখানে যদি এখন এই W3 স্কুলের বদলে যদি এখন বলে দেই লাইক google.com, রান করি, লেখা আছে কিন্তু ভিজিট W3 স্কুল। কারণ আমি কি করে নিই? এখানে কিন্তু চেঞ্জ করে নিই। আমি যদি এখন এখানে বলে দিই ভিজিট google.com, রান করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল, ভিজিট google.com ক্লিক করলাম। সো আমার নিউ ট্যাবে কিন্তু কি হচ্ছে? গুগল হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এভাবে কি করছে? আমার হাইপারলিংক কাজ করছে। এছাড়াও যদি আমি এখন আরো এখানে আসি যে আমাদের আর কি, কি জিনিস আছে? সো আমরা ইমেজ দেখেছি। আচ্ছা, ফেভিকন জিনিসটা কি? ফেভিকন ব্যাপারটা হচ্ছে এই যে আমি কি করছি? আমার এই যে ট্যাবের মধ্যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে না? সেটাই কিন্তু আমার কি? ফেভিকন। ঠিক আছে? সো আমি কি করতে পারি? আমরা কিন্তু চাইলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এই ফেভিকন এড করতে পারি এবং ফেভিকনটা আসলে কি করছে? আমার এই ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে। তো দেখেন আমি যখন গুগলে যাচ্ছি, গুগলের মধ্যে ওর নিজস্ব ফেভিকন আছে। W3 স্কুলের মধ্যে ওর নিজস্ব ফেভিকন আছে। এক্সকালিড্রতেও কিন্তু ওর একটা ফেভিকন আছে। রকমারিতেও কিন্তু সেম একটা ফেভিকন আছে।
সো এখানে সাইজটা কিন্তু খুবই ছোট এবং এই ছোট জায়গার মধ্যে আমি কি করছি? আমার ওয়েবসাইটের একটা ইউনিকনেস বা কি একটা আইডেন্টিফায়ার যেটা দেখলেই আমি কি করতে পারি? বুঝে ফেলতে পারি আমি আসলে এই ওয়েবসাইটে আছি। লাইক আমি যখন Facebook এ যাবো, Facebook এর কিন্তু এই ফেভিকন দেখলেই কিন্তু আমি জাস্ট ট্যাবের মধ্যে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে এই ট্যাবে হচ্ছে Facebook ওপেন হয়ে আছে। ঠিক তেমন এখানে দেখলেই বুঝতে পারছি যে এখানে Google ওপেন হয়ে আছে। কারণ কি? এদের এই ফেভিকনটা দেখে। সো এটাও কিন্তু একটা ইম্পোর্টেন্ট পার্ট। ঠিক আছে? আরেকটা জিনিস এখানে আমরা টেবিল, ফর্ম এগুলো পরে দেখব। div, div কিন্তু আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস। div টা আসলে বেসিক্যালি কি? div টা হচ্ছে মনে করেন একটা কন্টেইনার বা একটা বক্স। যে বক্সের মধ্যে আমি কি করছি? কিছু জিনিসকে আবদ্ধ করে রাখছি। মনে করেন কি যে আমি এইটা হচ্ছে যে আমার একটা div। এই div এর ভেতরে কি আছে? এটার ভিতরে হচ্ছে যে একটা ইমেজ আছে। কি আছে? ইমেজ আছে। এবং তারপর কি আছে? তারপর হয়তো একটা হেডলাইন আছে আমার, বা টাইটেল আছে। তারপর কি আছে? তারপর কিছু প্যারাগ্রাফ আছে এবং তারপর কি আছে? তারপর আমার হচ্ছে মনে করেন বাটন আছে একটা। একটা কি আছে? বাটন আছে। এই যে আমি কি করলাম? আমি যে একটা লেআউট দাঁড় করালাম এবং এই পুরোটাকে আমি কি করছি? একটা কন্টেইনারের মধ্যে রেখে দিচ্ছি। তাই না? এই কন্টেইনারের মধ্যে এই সবকিছু আছে। ইটস কাইন্ড অফ একটা প্যাকেজ আকারে। ইভেন দেখা যায় কি আমরা যখন কোন সেকশন হচ্ছে ডিফাইন করি তখন একটা div ইউজ করি। সো div জিনিসটা আপনারা যখন HTML নিয়ে কাজ করবেন, আপনারা সবচেয়ে বেশি কি করবেন? ফেস করবেন। সো কি আছে? যে আমার কিন্তু div টা কি? একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট হচ্ছে গত ক্লাসে বলেছিলাম ব্লক এলিমেন্ট আসলে কি করে? ব্লক এলিমেন্ট হচ্ছে আমার পুরো জায়গাটা নিয়ে নিচ্ছে। দেখেন কি বলছে? মিনিং দ্যাট ইট টেকস অল এভেইলেবল উইথ অ্যান্ড কামস উইথ লাইন ব্রেকস বিফোর অ্যান্ড আফটার। সো আগে এবং পরে কিন্তু বাই ডিফল্ট হচ্ছে লাইন ব্রেক থাকতেছে। আমি যদি কোনো কিছু আগেও দেই, আমার div টা কি হচ্ছে? সেটার পরে থেকে শুরু হবে, পরের লাইন থেকে শুরু হবে এবং যদি div এর পরে কিছু লিখি, তাহলে সেটা কিন্তু নিচে নেমে যাবে। div এর সাথে কিন্তু একসাথে থাকবে না। ঠিক আছে? সো আমি যদি জাস্ট এই জায়গাতে হচ্ছে যে জাস্ট এটাকে ওপেন করে দেখি, ট্রাই ইট ইয়োরসেলফ এ দেখেন। এখানে কি বলছে? এখানে দেখেন লরেম ইপসাম কি করেছে একটা হচ্ছে যে মনে করেন যে টেক্সট ইউজ করেছে। ইউজ করার পর এখানে div ইউজ করেছে। div ইউজ করে বলছে I am a div এবং কি করেছে? এই div এর মধ্যে আবার হালকা স্টাইলও এড করেছে। স্টাইল এড করেছে কিসের জন্য? ও যে বাকি সবার থেকে আলাদা এবং ও যে একটা ব্লক এলিমেন্ট সো কি করছে? ফুল উইডথ সে নিয়ে নিচ্ছে এটা বুঝানোর জন্য। সো দেখেন একই জায়গাতে আমি কি করেছি? পুরা জিনিসটার মাঝখানে যখন div ইউজ করেছি, এটা কিন্তু আলাদা হয়ে গেছে। আগে একটা লাইন ব্রেক চলে আসছে যার কারণে এটা উপরে এবং এই div এর পরে একটা লাইন ব্রেক চলে আসছে যার কারণে কি? এই লেখাটা হচ্ছে নিচে চলে এসেছে। এবং I am a div যেটা বলেছি, পুরো জিনিসটা কি করেছে? একটা একদম ফুল জায়গা নিয়ে বসে আছে। ঠিক আছে? তো ঠিক তেমনই আমরা যদি সেটাকে আমি একটানে হচ্ছে সরিয়ে দিয়েছি। আমরা যদি এরকম করে করি, মনে করেন যে আরেকটা ডিফারেন্ট জিনিস নিয়ে করি। লাইক মনে করেন একটা কি করলাম? একটা div ক্রিয়েট করলাম। এবং div এর মধ্যে আমি কি রাখবো? মনে করেন যে আমি একটা h2 রাখছি। I am learning web development এবং তারপর একটা প্যারাগ্রাফ রাখবো। প্যারাগ্রাফের মধ্যে কি করব? আমরা হচ্ছে কি করতে পারি? আমরা হচ্ছে লিপসাম থেকে আমরা ডামি টেক্সট নিয়ে নিতে পারি। তো আমি এখানে এসে জেনারেট এ ক্লিক করলাম। জেনারেট এ ক্লিক করলে অনেক কিছু পেয়ে গেছি। জাস্ট আমি অল্প কিছু কপি করে নিই। মনে করেন যে এই পর্যন্ত কপি করে নিলাম। কপি করে নিয়ে আবার এখানে আসি। এখানে পেস্ট করি। পেস্ট করার পর এখানে একটা প্যারাগ্রাফ দিলাম। লাস্টে একটা কি করলাম? একটা বাটন এড করে দিলাম। ওকে? এখন যদি রান করি
দেখেন কিভাবে চলে আসছে? আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট। এরপর কি? আমার সেই ডামি টেক্সটটা এবং একটা বাটন চলে এসছে ক্লিক মি। এখন এই বাটনে তো ক্লিক করলে কিছুই হয় না, তাই না? না আপনি বলতেই পারেন যে, "ভাই এখানে কিছু হচ্ছে না কেন?" এটা একটা বাটন। এখানে লেখা আছে ক্লিক মি। সো আমরা কি করি? আমাদের সাবকন্সিয়াস মাইন্ডে কিন্তু একটা কি চলে আসে? যে লাইক এখানে ক্লিক করলে হয়তো কিছু একটা হবে, হ্যাঁ? ক্লিক করলে কিছু একটা হবে। কিন্তু এখনো ক্লিক করলে কিছু হচ্ছে না। কারণ আমি কি করিনি? আমি এখানে জাস্ট একটা সিম্পল সাদাসিধে বাটন রেখেছি। এই বাটনের মধ্যে কিন্তু আমি কোনো কিছুকেই অ্যাটাচ করিনি। আমি যদি এখানে বলে দিতাম যেখানে কি থাকবে? এখানে আমার হাইপার লিঙ্ক থাকবে। কি থাকবে এখানে? আমি বলে দিলাম, যদি আমি এখানে ক্লিক করি তাহলে হয়তো এই W3 স্কুল ওপেন হবে। ঠিক আছে? আমি কি বলে দিলাম? একটা হাইপার লিঙ্ক এড করে দিলাম যে যদি এই বাটনে ক্লিক করি তাহলে কি হবে? একটা মানে W3 স্কুল এখানে ওপেন হয়ে যাবে। যদি এখানে রান করি, দেখেন নিচে কি হচ্ছে আন্ডারস্কোর যে দাগ হয়ে যাচ্ছে না, আন্ডারলাইন হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেছে। কারণ কি এটা আমার এই হাইপারলিংক এর বাই ডিফল্ট বৈশিষ্ট্য। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে যে দেখেন এই W3 স্কুলের মনে হয় বানান-টানান কিছু ভুল লিখছি। W3 schools.com www.schools.com তো ঠিকই আছে দেখে মনে হচ্ছে। আচ্ছা আমাদের এখানে লিংকের যে এক্সাম্পলটা ছিল, সেখানে যদি আবার আসি, এখান থেকে এটা একটু কপি করে ফেলি। আচ্ছা HTTPS দেইনি বলে মনে হয়। যাই হোক জাস্ট এটা আমি কপি করে ফেলি। ওকে, এবার রান করি। দেখি যদি ক্লিক করি, হ্যাঁ দেখেন W3 স্কুল কিন্তু ওপেন হয়ে গেছে। সো কি ছিল? এখানে একটা বাটন ছিল আমার। পুরোটা একটা ডিভের মধ্যে রেখেছি। ডিভের মধ্যে রাখাতে কি হয়েছে? আচ্ছা আমি এই ডিভটাকে হচ্ছে যে এন্ড করে নিই। সো আমার কিন্তু ক্লোজিং ট্যাগও লাগবে। দেখেন আমার কিন্তু কি করছি HTML এর আমি যেটাই ওপেনিং ট্যাগ দিচ্ছি সেটার কিন্তু ক্লোজিং ট্যাগও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই ক্লোজিং ট্যাগ দিতে। কিন্তু ক্লোজিং ট্যাগ ছাড়া অনেক সময় কি করে? আমাদের রান করছে। যে আমরা যা কিছু লিখলাম এই স্ট্রাকচারটা ও কি করছে? ব্রাউজার এটাকে রান করাচ্ছে। বাট প্রবলেমটা হচ্ছে এরকম আপনি যদি মাল্টিপল ক্লোজিং ট্যাগ দিতে ভুলে যান, তাহলে একটা সময় এসে ঝামেলা হয়ে যাবে। কারণ কি করতে পারবে না ও? ও হচ্ছে প্রপারলি এটাকে রেন্ডার করতে পারবে না যে কিভাবে আসলে রেন্ডার হয়। সো এই কারণে অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আমি ওপেনিং যদি কোনো ট্যাগ দিই তাহলে ক্লোজিং ট্যাগও কিন্তু আমার লাগবে। তবে কিছু জায়গায় আমার আসলে ক্লোজিং ট্যাগ লাগে না। কিছু HTML এলিমেন্টের আসলে কি লাগে না? ক্লোজিং ট্যাগ লাগে না। এটার মধ্যে একটা আমরা গত ক্লাসেই দেখেছিলাম। আমরা যখন লাইন ব্রেক ইউজ করি, তখন কিন্তু লাইন ব্রেকের মধ্যে আমরা কি করছি না? ক্লোজিং ট্যাগ কিন্তু আমরা দিচ্ছি না, তাই না? আমরা কি লাইন ব্রেকের মধ্যে ক্লোজিং ট্যাগ ইউজ করেছিলাম? আমি জাস্ট হচ্ছে যখন এখানে মনে করেন যখন এখানে বলে দিচ্ছি বিআর এবং রান দেই, দেখেন অটোমেটিক একটা লাইন ব্রেক চলে আসছে না এখানে? সো তার মানে কি? যে আমি যদি কি করি? আমি যদি এখানে জাস্ট বিআর ট্যাগটা ইউজ করছি তাহলে কিন্তু আমাকে এখানে আর এর কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু আমার লাগছে না, তাই না? তো এইটা অলওয়েজ খেয়াল রাখবেন যে আমার কিছু এলিমেন্টের ক্ষেত্রে ক্লোজিং ট্যাগ কিন্তু আমার কি করছে না? লাগছে না। বাট মোটামুটি সবার ক্ষেত্রেই কিন্তু আমার লাগবে। এবং আরেকটা আমরা দেখেছিলাম না? লাইক আমি যদি আমাদের ইমেজের এক্সাম্পলটাকে ওপেন করা আছে। এই যে দেখেন, আমি যে ইমেজ ট্যাগটা ইউজ করেছিলাম না? ইমেজ ট্যাগের মধ্যেও কিন্তু আমার কি নেই? কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু নেই। আমি জাস্ট কি করেছি? শুধুমাত্র ইমেজ ইউজ করেছি এবং আর কি লাগছে না আমার? আমার কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ লাগছে না। এরকম আরেকটা ট্যাগ আছে। আমি যদি আবার একটু এখানে আসি, আমি যদি এখানে বলি যে আমার একটা কি লাগবে? আমার একটা হরিজন্টাল লাইন লাগবে। লাইনটা কিরকম? এই যে দেখেন HTML div এক্সাম্পল এর পরে একটা দাগ এসে গেছে, তাই না? একটা লাইন ক্রিয়েট হয়ে গেছে না? আমি যদি বলি যে আমার এরকম একটা লাইন লাগবে,
তাহলেও কিন্তু কি করতে হচ্ছে না আমার এই হরিজন্টাল লাইনের জন্য আমার কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু দিতে হচ্ছে না, তাই না? সো এটাও কিন্তু মানে ক্লোজিং ট্যাগ ছাড়াই হয়ে যাচ্ছে। আমরা কি জানলাম? আমরা জানলাম যে আমাদের লাইন ব্রেক বা বিআর এটার জন্য কোনো ক্লোজিং ট্যাগ লাগছে না। আমাদের ইমেজের জন্য কোনো ক্লোজিং ট্যাগ লাগছে না। আমাদের লাইন এই হরিজন্টাল লাইনের জন্য কোনো ক্লোজিং ট্যাগ কিন্তু লাগছে না। এবং এরকম আরো আছে। আপনারা যদি সার্চ দেন তাহলে দেখবেন যে এরকম আরো অনেকগুলো ট্যাগ পেয়ে যাবেন। যেগুলোর জন্য আমাদের কি করতে হচ্ছে না? ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মেইনটেইন করতে হচ্ছে না। আমি জাস্ট ওই ট্যাগটা যদি ইউজ করি তাহলেই সে কিন্তু তার কাজ করে ফেলবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার কি করতে হচ্ছে? ক্লোজিং ট্যাগ দিতে হচ্ছে। So, আমি যখন div হচ্ছে ওপেন করেছি বা ক্রিয়েট করেছি তখন কিন্তু আমার কি করতে হচ্ছে এখানে? ওপেনিং ট্যাগ ইউজ করতে হয়েছে, ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়েছে। ওকে? এখন আমরা যদি আসি যে আচ্ছা div হচ্ছে যে ইউজ করলাম। div জানলাম div হচ্ছে কন্টেইনার। এখানে div এর বিভিন্ন স্টাইল লিখেছে। হ্যাঁ? আমি চাইলে হচ্ছে যে কি করতে পারি? div এর নির্দিষ্ট হচ্ছে যে উইডথ ডিফাইন করে ফেলতে পারি। লাইক আমি যদি এখানে বলি এক্সাম্পলটায় যে বলে দিলাম যে ওর উইডথ হচ্ছে কি? ওর উইডথ হচ্ছে ৪৫০ পিক্সেল। আমি যদি রান করি দেখেন এটা কিন্তু লিমিটেড হয়ে গেল। এখন আপনার মনে হতে পারে যে ভাই ওর উইডথ তো ৪৫০ পিক্সেল। আমি যদি তাহলে আরেকটা ডিভ ক্রিয়েট করি, এই ডিভ কি এটার পাশে থাকবে? পাশে কিন্তু থাকছে না। দেখেন ও কিন্তু নিচেই চলে আসছে। নিচে কেন চলে আসছে? কারণ কি? আমার হচ্ছে div ব্লক এলিমেন্ট। সো এটাও মনে রাখবেন যে ব্লক এলিমেন্ট, এরপর কি ইনলাইন এগুলা কি? এগুলা আপনারা আসলে কাজ করতেই শিখে যাবেন। এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই। এগুলো আগে হচ্ছে যে ইভেন যারা সিএসসি নিয়ে পড়ে আসছে ওদেরকে ভার্সিটির একটা কোর্সই ছিল হচ্ছে লাইক ওয়েব প্রোগ্রামিং। তো ওইখানে এরকম স্যাররা কি করতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে আসতো নিয়ে এসে হচ্ছে যে এরকম দেখাতো যে ওপেনিং এই মানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ লাগছে কার কোন এলিমেন্টের কোন ক্লোজিং ট্যাগ লাগছে না। এখানে অনেকগুলো এলিমেন্টের নাম লিখে রেখেছে তারপর কি লিখেছে তারপর লিখে এনেছে মনে করেন যে এরকম যে ব্লক এলিমেন্ট কোনগুলা তারপর ইনলাইন এলিমেন্ট কোনগুলা এগুলো সবাই মুখস্থ করতো এগুলো পরীক্ষার মধ্যে এরকম কোশ্চেন আসতো যে নিচের কোনটি এইচটিএমএল ট্যাগ এই ক্লোজিং ট্যাগ লাগবে না ইউজ করার জন্য ক্লোজিং ট্যাগ লাগবে না অথবা নিচের কোনটি একটি ব্লক এলিমেন্ট ঠিক আছে এরকম কোশ্চেন আসতে পরীক্ষায় যে পোলাপাইন মুখস্থ করতে ধুমায় যে আচ্ছা তাহলে আমার ব্লক এলিমেন্ট কি তারপর ক্লোজিং ট্যাগ লাগছে না কার ঠিক আছে এইবার এরকমও কোশ্চেন আসতো যে নিচের কোনটি একটি ব্রাউজার ঠিক আছে সেখানে লিখে রাখতো যে গুগল ক্রোম তারপর হচ্ছে যে জিমেইল তারপর আরো এরকম বিভিন্ন অপশন থাকতো হ্যাঁ যে কোনটি ব্রাউজার উইন্ডোজ এরপর লিনাক্স এরকম অনেকগুলো অপশন থাকতো হ্যাঁ এরপর এরকমও থাকতো যে অ্যান্ড্রয়েড লিখে রেখেছে যে নিচের কোনটি একটি ব্রাউজার নয় যাই হোক তো এগুলো করে আসলে কি হয় যে মানে ওয়েব প্রোগ্রামিং জিনিসটা এমন আপনি এখানে কাজ করতে শিখবেন আপনি এখানে আসলে মুখস্থ করে কিছুই শিখতে পারবেন না বেশি দূর আগাতেও পারবেন না যে আপনি যদি জাস্ট বিসিএস এর স্টাইলে ওয়েব প্রোগ্রামিং শিখতে চান ইভেন শুধু ওয়েব প্রোগ্রামিং না যে কোনো ধরনের প্রোগ্রামিং প্রোগ্রামিং একটা ক্রিয়েটিভ কাজ অনেকে মনে করে যে প্রোগ্রামিং কাঠখোট্টা জিনিস ক্রিয়েটিভিটি মানে হচ্ছে আমি আহ রং তুলি এরপর কালার হাবিজাবি শেপ এগুলা নিয়ে কাজ করছি এটাই হচ্ছে ক্রিয়েটিভ কোডিং এ যেহেতু আমরা কোড করি কাঠখোট্টা একটা জিনিস এটার আগা মাথা আসলে কিছু নাই এটা দেখলেও মনের মধ্যে কোনো কি হয় না অনুভূতি আসে না তো এটা একটা কাঠখোট্টা কাজ এটা কোনো ক্রিয়েটিভ কাজ না কিন্তু কোডিং ও কিন্তু একটা ক্রিয়েটিভ কাজ কারণ এখানে আমার ক্রিয়েটিভিটি যত কিছু আছে সব আমি প্রোগ্রামিং এর মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি যে আমরা যে এত অ্যাপ্লিকেশন ইউজ করি হ্যাঁ সফটওয়্যার ইউজ করি মোবাইল অ্যাপ ইউজ করি এই যে এত সুন্দর জিনিসপত্র আমরা ইউজ করছি প্রতিটার পিছনে কিন্তু আমার কি আছে এরকম কাঠখোট্টা কোডিং হচ্ছে যে রান হচ্ছে তো ওগুলো রান্না হলে কিন্তু বা একজন প্রোগ্রামার কিন্তু তার কোডের মধ্যে এই সৌন্দর্য যদি ফুটিয়ে তুলতে না পারতো আমরা কিন্তু স্ক্রিনের মধ্যে এটা দেখতে পারতাম না বা ওটাকে ইউজ করতে পারতাম না ঠিক আছে ওকে সো একটু সামনে আগে আবার দেখেন এখানে আবার এই ডিপটা দেখতে খুব বিচ্ছিরি লাগছে না যে একদম কর্নারের মধ্যে সব লেগে আছে তাই না যে একদম এখানে আমি যে কি করেছি মানে বর্ডার যদি বলি যেটা যদি একটা বর্ডার হয় তাহলে বর্ডার ঘেঁষেই সবকিছু আছে মনে করেন যে আই এম লার্নিং ওয়েব ডেভেলপমেন্টটাকে বললাম একটা বিল্ডিং তো এই বিল্ডিংটা কি হয়ে গেছে পুরো বর্ডার ঘেঁষে কিন্তু আমরা কি বর্ডারের চারপাশে হচ্ছে যে ইভেন দেয়াল তুলতে গেলেও তো হচ্ছে যে কি করে আরেক দেশ থেকে এসে হচ্ছে আটকিয়ে দেয় বা
বাধা দেয় যে, "না তুমি বর্ডার ঘেঁষে দেয়াল তুলতে পারবে না বা ওয়াল দিতে পারবে না অথবা এই লাগাতে পারবে না, কাঁটাতার লাগাতে পারবে না।" মানে এরকম অনেক কিছু বলে যে বর্ডার ঘেঁষে করা যাবে না। সো এরকম HTML এর মধ্যেও আমরা যখন স্ট্রাকচার করছি তখন বাই ডিফল্ট কি করছি? একদম বর্ডার ঘেঁষে আছে। দেখেন এখানে কিন্তু আমি হালকা একটু স্টাইল ইউজ করেছি। স্টাইলটা কিন্তু খুবই সামান্য। কিন্তু একটা জিনিস দেখেন, যারা একদমই নতুন, আইডিয়া নেই কোনো। আমরা যখন কি করি? HTML এর মধ্যে স্টাইল এড করি, আমরা কিন্তু ৩ ভাবে হচ্ছে এড করতে পারি। কয় ভাবে পারি? আমরা চাইলে কিন্তু মনে করেন যে ৩ ভাবে স্টাইল এড করতে পারি। লিখলাম ৩ ভাবে স্টাইল এড করতে পারি। কিভাবে? একটা হচ্ছে আমি যদি বলি, একটা হচ্ছে কি আমার ইনলাইন, একটা হচ্ছে আমার ইন্টারনাল, আরেকটা কি এক্সটার্নাল। সো স্টাইল এড করতে পারি মানেই হচ্ছে যে আমি আসলে কি করতে পারছি? CSS ইউজ করতে পারছি ৩ ওয়েতে। ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল। ইনলাইন মানে হচ্ছে যখন সরাসরি আমি কি করছি? HTML ট্যাগ এর মধ্যে স্টাইল ইউজ করে বা স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে কি করছি? বলে দিচ্ছি। আচ্ছা এখানে কি হয়ে গেছে? এখানে ইনসার্ট চাপ পড়ে গেছে। এই কারণে যা কিছু দিচ্ছিলাম ওটা বাদ পড়ে যাচ্ছিল। আমি কি করতে পারি? আমি সরাসরি HTML এলিমেন্ট এর মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ইউজ করে বলে দিতে পারি যে এটার কালার কি? এটার কালার হচ্ছে মনে করেন টমেটো। যদি এটাকে রান করি, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু শুধুমাত্র এইটারই চেঞ্জ হয়েছে। উপরেও কিন্তু আরেকটা কি আছে? S2 ট্যাগ আছে। সেটা কিন্তু চেঞ্জ হয়নি। এটা কিন্তু আগের কালারেই আছে। শুধুমাত্র যেখানে আমি কি করেছি? ইউজ করেছি যে কি? স্টাইল এরপর কি বলেছি? যে কালার টমেটো। সো কালার টমেটো মানেই হচ্ছে যে কি বললাম? যে ওর কালার যেটা ছিল, ওর ডিফল্ট কালার এখন আর থাকবে না। এখন কালার হয়ে যাবে টমেটো। এবং আমি যদি সেম ভাবে এখন এখানে ইউজ করি, স্টাইল মনে করেন যে এখানে কালার ইউজ করলাম। মনে করেন স্কাই স্কাই ব্লু একটা কালার ছিল। এখানে ভুল হতে পারে আমার। দেখতে হবে স্কাই ব্লু কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করেছে দেখেন। এটা হয়ে গেছে স্কাই ব্লু। একটা টমেটো, একটা স্কাই ব্লু। সো কি করলাম? ২ টা H2 এর মধ্যে ২ কালার এড করলাম। কিন্তু আমি যদি বলতাম যে না, আমার এখানে যত H2 আছে সবাই সেম কালার পাবে। বা যত প্যারাগ্রাফ আছে সবাই সেম কালার পাবে। সেটাও কিন্তু আমি চাইলে করতে পারি, হ্যাঁ? আমি চাইলে কিন্তু সব প্যারাগ্রাফকে সেম কালার দিতে পারি। তো আমি যদি এখন কি করেছি, ইনলাইনে কি করেছি আমরা? ইন্ডিয়ান স্টাইলিং এর ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টকে ধরে, ধরে আমি স্টাইল এড করছি। কিন্তু আমি যদি এখন কি করি? ইন্টারনাল হচ্ছে স্টাইলিং ইউজ করি। সো আমি কিন্তু কি করতে পারবো? আমার হেডের মধ্যে, হ্যাঁ? আমি কি করছি? আমি হচ্ছে যে এড করছি। স্টাইল এড করছি। ঠিক আছে? তো স্টাইল যখন আমি এড করছি, তখন হচ্ছে যে আমি কি করতে পারি? এইখানেই দেখেন স্টাইল ট্যাগটা ইউজ করে বলে দিচ্ছি ওর মধ্যে আমি আসলে কি করব। আমি যদি এখন বলি যে তুমি যত হচ্ছে কি আছো, p ট্যাগ আছো, সবার কি হয়ে যাও? সবার কালার মনে করেন যে হয়ে গেল হোয়াইট, হোয়াইট। এখন যদি রান করে দেখেন সবার কালার হোয়াইট হয়ে গেছে না? চোখে দেখতে খুবই বিরক্ত লাগছে। আমি যদি এটলিস্ট বলি গ্রে, আগের হোয়াইটের থেকে বেটার বাট নট সো লুক মানে গুড। আমি চাইলে কি করতে পারি? আমি চাইলে কিন্তু কালার কোড দিয়ে বলে দিতে পারি। মনে করেন যে বলে দিলাম 1B, 1B, 1B। রান দিয়ে দেখেন এবার কিন্তু ব্ল্যাক এর কাছাকাছি একটা কালার হয়ে গেছে। একদম পিওর ব্ল্যাক না, বাট ব্ল্যাক এর কাছাকাছি একটা কালার কিন্তু এখানে এড হয়ে গেছে। আচ্ছা আমি এখানে এখানে কমেন্টটা হয় নাই যার কারণে এই লেখা এখানে চলে আসছে। কিভাবে স্টাইল এড করতে পারি? ইনলাইন, ইন্টারনাল তারপর কি এক্সটার্নাল।
HTML এর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, আচ্ছা এইটা হচ্ছে HTML এর ক্ষেত্রে এমনে দেয় না, দাঁড়ান। HTML এর ক্ষেত্রে সম্ভবত আ আচ্ছা এমনে হচ্ছে যে HTML এর ক্ষেত্রে আমরা ভুলে যাই, বুঝছেন? এত কিছু মনে থাকে না। এখন যদি রান দিয়ে দেখেন এটা কিন্তু কমেন্ট হয়ে গেছে। এটা কিন্তু আর কি থাকবে না আমার? আমার কিন্তু এই কোডটা যখন রান হবে তখন কিন্তু এখানে শো করবে না বা দেখাবে না। ঠিক আছে? এটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। সো আমি কোডের মধ্যে কি করতে পারতেছি? কমেন্টিং করতে পারতেছি। কিন্তু এই জিনিসটা আমার মেইন কোডে কোনো ইফেক্ট ফেলতেছে না। এখানে থাকতেছে, আমি যখন দেখতেছি, আমি দেখে আমি কি করতে পারতেছি? করতে পারতেছি, বুঝতে পারতেছি, আচ্ছা ঠিক আছে এখানে এই জিনিসটা করতে হবে। কিন্তু আল্টিমেটলি কি হচ্ছে না এটা? এটা আমার যখন রেন্ডার হচ্ছে আমার এই পেজটা, তখন পেজের মধ্যে দেখাচ্ছে না। চলেন যেটা নিয়ে আসছিলাম। যে ইনলাইন ইন্টারনাল আমরা দেখলাম। এক্সটার্নাল আমরা একটু পরে দেখব। আমরা যখন আমাদের নিজের কোড এডিটরে কাজ করব তখন আমরা এক্সটার্নাল দেখব। যে এক্সটার্নালটা আসলে কিভাবে কাজ করে, এই স্টাইলটা আমরা কি করে আলাদা করে নিয়ে আসতে পারি। মানে এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন স্টাইলটা কেন ইউজ করি? স্টাইল ইউজ করার মেইন জিনিস হচ্ছে আমার স্ট্রাকচার যাই থাকুক না কেন, একই স্ট্রাকচারকে আমি ডিফারেন্ট লুক অ্যান্ড ফিল এ কি করতে পারছি? প্রেজেন্ট করতে পারছি। এটা হচ্ছে আমার সিএসএস এর সবথেকে পাওয়ারফুল জিনিস। যে আমার স্টাইল মানে স্ট্রাকচার যাই থাকুক, স্টাইল ইউজ করে আমি কি করতে পারছি? একই জিনিসকে ভিন্ন রূপে আমি প্রেজেন্ট করতে পারছি। লাইক দেখেন, আমি এখানে এড করলাম কি? যে সব প্যারাগ্রাফের কালার হচ্ছে এটা, একটা কালার কোড দিয়ে দিয়েছি। বলে দিয়েছি যে যত হচ্ছে যে কি থাকবে? ডিভ থাকবে। প্রতিটা ডিভের ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা এবং উইডথ হচ্ছে ৪৫০ পিক্সেল। এই কারণে উইডথটা হচ্ছে ফিক্সড হয়ে গেছে ৪৫০ পিক্সেলে। এখন এটার চারপাশে কিন্তু কি নেই? কোনো গ্যাপ নেই, তাই না? এটার ভিতরে কি নেই? কোনো গ্যাপ নেই। একদম বর্ডারে লেগে আছে। আমি এটা চাচ্ছি না। আমি যদি জাস্ট সিম্পলি এখানে ইউজ করি প্যাডিং, মনে করেন 15 পিক্সেল। তাহলে দেখেন কি হয়ে গেল? চারপাশ থেকে তো জায়গা ছেড়ে দিল। এখন যেটা হয়ে গেছে এখানে, যে যেহেতু কি করেছে চারপাশ থেকে হচ্ছে যে জায়গা হচ্ছে যে ও নিয়ে নিয়েছে বা ছেড়ে দিয়েছে, তাহলে যেটা হচ্ছে ২ টা একসাথে মিশে গেছে। ২ টা একসাথে যদি মিশাতে না চাই, যদি জাস্ট এখানে মার্জিন ইউজ করি, যে কি বললাম? কোথায় চলে যায়? মার্জিন ১০ পিক্সেল। তাহলে দেখেন বাইরে থেকেও কিছু জায়গাও ছেড়ে দিয়েছে। কতটুকু ছেড়েছে? ১০ পিক্সেল পরিমাণের ছেড়েছে। এখন পিক্সেল জিনিসটা আসলে কি? পিক্সেল হচ্ছে আমাদের মনিটরের মধ্যে স্কোয়ার শেপের হচ্ছে যে বক্স আছে। প্রতিটা বক্স একেকটা করে পিক্সেল। আমরা যখন বলি না ১৯২০ ইনটু ১০৮০, কি বলি আমরা? পিক্সেল বলি না? ১০৮০ পিক্সেল, ১৯২০ পিক্সেল। তার মানে আমার উইডথটা হচ্ছে আসলে কি? ১৯২০ আর হাইটটা হচ্ছে কি? ১০৮০। তো আমি যদি ওভারঅল চিন্তা করতে চাই, আমার তাহলে এতগুলো কি আছে? স্কোয়ার বক্স আছে। যার কারণে আমার রেজোলিউশন হচ্ছে ১৯২০ ইনটু ১০৮০, ঠিক আছে? এবং আমার যদি আরো হাই রেজোলিউশন হয় তার মানে কি আছে আমার? আরো বক্সের পরিমাণটা বেশি। সো অনেক সময় দেখবেন যে আমরা বলি না যে 4K মনিটর, রেজোলিউশন এত বেশি, এত পিক্সেল। তার মানে ওইখানে কি আছে? অনেক বক্স আছে। যার কারণে পিকচার এত হাই কোয়ালিটির দেখা যায়। ঠিক আছে? কারণ স্কোয়ারের পরিমাণটা বেশি, পিকচার ডিফাইন করে আরো ক্লিয়ারলি। যত স্কোয়ারের পরিমাণ কমে যাবে, অত দেখবেন যে পিকচারটা একটু কেমন জানি একটু হেজি। এখানে দেখে কি মনে হচ্ছে? ঘোলা মনে হচ্ছে। লাইক আমি যদি বলতাম না এটা এখন একটা কি? ৭২০ পিক্সেল অথবা ৪৮০ পিক্সেল অথবা কি ৩৫০ পিক্সেল অথবা আরো কম লাইক ২১০ পিক্সেল। তো যত আমি কমাচ্ছি অত কি হচ্ছে কি? আমার এই স্কোয়ারের ডেনসিটি কিন্তু কমে যাচ্ছে আল্টিমেটলি। তো যত স্কোয়ার ডেনসিটি কমে যায় অত কিন্তু কি করি আমি আসলে ক্ল্যারিটি হচ্ছে হারিয়ে ফেলি। ঠিক আছে? ওকে।
এসব আলাপে না যাই, আপাতত এইটুকু জায়গায় আসি। আমি যখন বলছি কি থাকবে আমার 10 পিক্সেল হচ্ছে মার্জিন থাকবে, তখন ও কি করছে আসলে এই উইডথ এবং হাইটে 10 পিক্সেল করে জায়গা ও ছেড়ে দিচ্ছে। 10 পিক্সেল ঠিক যতটুকু, সেই 10 পিক্সেল জায়গা সে ছেড়ে দিচ্ছে। আর যখন প্যাডিং বলেছিলাম, প্যাডিং আসলে কি হবে? প্যাডিং হচ্ছে এখানে লাইক 15 পিক্সেল আছে। তখন ওর আগে যদি উইডথ থাকতো, মনে করেন যে এই যে বলে দিয়েছি না উইডথ 450 পিক্সেল, এখন কিন্তু উপরে নিচে আমার কি হয়ে গেছে, উপর নিচে বলছি সরি, ডানে বামে কি হয়ে গেছে, 15 পিক্সেল উইডথ কিন্তু হচ্ছে বেড়ে গেছে, ঠিক আছে? ওকে, আমি যদি এখন আরো বলি, লাইক 15 পিক্সেল না প্যাডিং এ, এটা হচ্ছে লাইক 20 পিক্সেল। কি করছে ভিতর থেকে আরো কি করলো, 20 পিক্সেল জায়গা হচ্ছে যে ছেড়ে দিচ্ছে। এখন এখানে সব দিকে চারপাশে আছে না প্যাডিং, আমি যখন শুধুমাত্র বলছি প্যাডিং 20 পিক্সেল, ও বামে, উপরে, ডানে, নিচে সব জায়গাতে হচ্ছে 15 পিক্সেল করে স্পেস হচ্ছে যে নিচ্ছে। কিন্তু আমি যদি বলতাম যে না, তুমি শুধুমাত্র হচ্ছে কি করো, প্যাডিং লাইক এখানে যদি এসে বলি আমরা, আমি যদি বলি হচ্ছে এটা তুমি 10 পিক্সেল নাও, এটা 15 পিক্সেল নাও, এটা আবার 10 পিক্সেল নাও, আর এটা 25 পিক্সেল নাও, তাহলে কি হতো দেখেন, আমি ভেঙে ভেঙে ইউজ করেছি না, ভেঙে ভেঙে ইউজ করার কারণে ও কি করেছে, ও 10 পিক্সেল বামে নিয়েছে, তারপর কি করেছে 15 পিক্সেল নিয়েছে, তারপর আবার এখানে 10 পিক্সেল নিয়েছে এবং কি করেছে এরপর এখানে 25 পিক্সেল হচ্ছে যে নিয়ে নিয়েছে, ঠিক আছে? সো এভাবে করে আমি কি করছি, আমি যদি শুধু এখন বলি যে না ঠিক আছে তুমি হচ্ছে কি করবে না, উপরে নিচে কিছু নিবা না, 0 পিক্সেল, 10 পিক্সেল, 0 পিক্সেল। ও সরি, আমি উল্টা বলেছি, আমি এখানে বাম থেকে শুরু করেছি, আসলে এটা হবে কি টপ থেকে, টপ, রাইট, বটম, লেফট। উপরে নিচে 10 পিক্সেল নিচ্ছে, ডানে বামে কিন্তু এখন কি করছে না, কিছু নিচ্ছে না। আবার আমি যদি এখন বলি যে না আমি 4টা ভ্যালু ইউজ করব না, আমি 3টা ভ্যালু ইউজ করব, এবং এখানে আমি কি করব বলে দিব 20 পিক্সেল। সো ডানে বামে কি করে গেছে, সমান হবে 20 পিক্সেল নিয়ে নিয়েছে, উপরে 10 পিক্সেল নিয়েছে, নিচে 10 পিক্সেল নিয়েছে। যদি বলি যে না নিচে 10 পিক্সেল না, নিচে 50 পিক্সেল নাও, তাহলে এখন কি করেছে নিচে দেখেন 50 পিক্সেল জায়গা নিয়ে নিয়েছে, সো অনেক বেশি জায়গা নিয়ে নিয়েছে না? এবং আমি যদি বলি যে এখন না তুমি এটাও বাদ, আমি এখন শুধুমাত্র 2টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে কি হয়ে গেছে, উপর নিচ এবং ডানে বামে, এটা দিয়ে ওভারঅল কি হয়ে গেছে আমি বুঝতে পারছি যে এখন আমার কোনটায় কতটুকু পাচ্ছে, উপর নিচে 10 পিক্সেল পাচ্ছে, আর কি হয়ে যাচ্ছে ডানে বামে 20 পিক্সেল পাচ্ছে। আমি যদি এখন এটাও বাদ দিয়ে দিই, শুধু 10 পিক্সেল বলি, তাহলে কি করবে, এই 10 পিক্সেলই কিন্তু আবার সব জায়গায় হচ্ছে পেয়ে যাচ্ছে। সো আমি আসলে কিভাবে ইউজ করছি এটা, সেটার উপরে নির্ভর করে যে আমার স্টাইলিংটা আসলে কিভাবে চেঞ্জ হবে, ঠিক আছে? সেম জিনিস মার্জিনের বেলায়ও খাটবে। আমরা যদি 4টা ভ্যালু ইউজ করি তাহলে কি হবে, টপ, রাইট, বটম, লেফট, এভাবে করে একদম ঘড়ির কাঁটা হিসেবে যে কাজ করে যাচ্ছে। আর আমরা যদি বলি যে না ঠিক আছে আমি 3টা ভ্যালু ইউজ করব, তাহলে টপ, লেফট, রাইট, তারপর কি বটম। যদি বলি যে না 2টা ইউজ করব, তাহলে কি টপ, বটম, লেফট, রাইট। আর যদি বলি যে হ্যাঁ 4টাই ইউজ করবো, তাহলে 4টাকে আমি কি করে ফেলতে পারছি, ইন্ডিভিজুয়ালি ডিফাইন করে ফেলতে পারছি। তো মার্জিন প্যাডিংটা আমরা একটু পরে আরো বিশদভাবে শিখবো। আপাতত জাস্ট জেনে রাখি মার্জিন মানে হচ্ছে কি, ভিতর থেকে হচ্ছে যে আমি কি করছি, জায়গা নিয়ে নিচ্ছি। আর প্যাডিং হচ্ছে যে আমি কি করছি আসলে, মানে স্যার উল্টা বলছি, আরে কি মাথা নষ্ট হয়ে গেছে, ঘুমও পাইতেছে তো আজকে সকালে উঠছি অনেক, অফিসের মধ্যে বেশ কয়েকটা মিটিং করছি, তারপর আবার জ্যাম ঠেলে ঠেলে বাসায় আসছি। জীবন আসলে তেজপাতা পুরা, মানে মাঝে মাঝে আসলে ফিল করি যে রেস্ট নিতে পারতেছি না একদম, এই দৌড়াদৌড়ি হাবিজাবি এইসবের মধ্যে থেকেই সব সময় চলে যাচ্ছে, মানে কি করে যে টাইম যায়, জাস্ট উইকটা মনে করেন যে স্টার্ট হয় তারপর আবার উইকেন্ড হয়, লাইক মনে হচ্ছে যে এই জাস্ট এই 2 দিন আগে শনিবার শুরু এলো, অফিস করা শুরু করলাম, আজকে বৃহস্পতিবার, দেন কালকে শুক্রবার, শুক্রবার কেমনে পার হয়ে যাবে আই ডোন্ট নো, এটাও দেখা যাবে যে একদম চোখের পলকে গেছে গা। তারপর আবার শনিবার, দেন আবার পুরো 1 সপ্তাহ অফিস, মানে এইভাবে করে জাস্ট কি বলা যায় যে টাইম ল্যাপস হইতেছে জীবন থেকে সবকিছু।
যাই হোক, তো যদি একটু এদিকে আবার ফোকাস আসলে চা খাওয়া লাগতো। চা খাইলে ঠিক হইতো। নাহলে এই জার্নি করে এসে ঘুম পাইয়া যায় ক্লাস নিতে গিয়ে। ওকে। সো যদি একটু এখানে আসি আবার। যে কি বলছিলাম যে মার্জিন। মার্জিন হচ্ছে কি? যে মনে করেন বাইরে থেকে হচ্ছে যে আমার জায়গা। আমার বাইরের জায়গা। ওটা আমার নিজের জায়গা না। বাইরে ওটা। এবং আপনার বাড়ির বাইরের রাস্তা। হুম? বাড়ির বাইরের রাস্তা হচ্ছে মার্জিন। বাড়ির বাইরের রাস্তা কি আপনার জায়গা? আপনার জায়গা না। এটা সরকারি জায়গা। সরকারি মনে করেন যে বলে দিছে যে ২ বিল্ডিং এর মাঝখান থেকে এখান থেকে একটা রাস্তা থাকবে। এই যে এইটুকুর যে গ্যাপটা আছে এটা হচ্ছে একটা রাস্তা। সো এটাকে বলতে পারেন যে আপনি হ্যাঁ, এটা হচ্ছে যে মার্জিন। মার্জিন হচ্ছে যে গভর্নমেন্ট প্রপার্টি। মার্জিন আমার প্রপার্টি না। আমার কিছু না। আর প্যাডিং জিনিসটা কি? প্যাডিং জিনিসটা হচ্ছে আপনার। আপনার নিজস্ব জিনিস প্যাডিং। হ্যাঁ? আপনি কি করছেন? প্যাডিং হচ্ছে যে আপনার জায়গার ভিতরে। আরেকটা আছে হচ্ছে বর্ডার। একটু বর্ডারটা দিয়ে দিলে আরো ক্লিয়ারলি বুঝা যাবে। মনে করেন কি এটাতে আপাতত ইয়ে করতে পারি, রেট দিতে পারি। সো দেখেন আমি কি করলাম? বর্ডার দিয়ে দিলাম। যে ২ পিক্সেল সলিড রেড। কি থাকবে? এটা হচ্ছে একটা রেড বর্ডার আছে। তারপর কি আছে? ভিতরে আমার প্যাডিং আছে। কিন্তু মার্জিন হচ্ছে যে বাইরের। মার্জিন যে ১০ পিক্সেল করে দিছি এটা হচ্ছে যে বাইরে। এটা হচ্ছে যে কি থাকবে না? ভিতরে থাকবে না। ঠিক আছে? এখন আপনার মনে হতেই পারে যে ভাই এই ২ টাকে এরকম সাইডে, সাইডে না রেখে এটাকে যদি পাশাপাশি রাখা যেত তাহলে খুব ভালো হইতো। জিনিসটা দেখতে হচ্ছে যে সুন্দর লাগতো, তাই না? তো ওইটাও করা যাবে, কোনো সমস্যা নেই। ওইভাবেও করা যায়। আমরা এগুলা দেখব। ঠিক আছে? যে কিভাবে কি করা যায়। এই ২ টা জিনিসকে পাশাপাশি নিয়ে আসা যায় বা এই ২ টা ডিপকে হচ্ছে যে পাশাপাশি রাখা যায়। সেটা আমরা দেখব। এখন চলুন একটু সামনে প্রসিড করি। যে ডিপ নিয়ে তো অনেক কথা বললাম। এই যে দেখেন ব্লক ইনলাইন নিয়ে কিন্তু এখানে আছে অলরেডি। যে ব্লক লেভেল এলিমেন্ট কে, যে তারপর আমার কি? তারপর হচ্ছে যে আমার ইনলাইন এলিমেন্ট হচ্ছে কে। সেখানে কিন্তু এই যে দেখেন লিস্ট দেওয়া আছে যে ব্লক লেভেল এলিমেন্ট কে। পোলাপাইন কি করতো? এই লিস্ট হচ্ছে মুখস্থ করত। যে এরা হচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট, হ্যাঁ? অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, তারপর ক্যানভাস। ঠিক আছে? সো এগুলো হচ্ছে যে সব কি? এগুলো হচ্ছে যে আমার ব্লক লেভেল এলিমেন্ট। আর এছাড়া যা কিছু আছে সেগুলো কি আসলে আমার? এগুলো ইনলাইন এলিমেন্ট। ইনলাইন এলিমেন্ট এর আবার দেখেন এক্সাম্পল দিয়ে দিচ্ছে যে স্প্যান। এটা হচ্ছে যে আমার ইনলাইন এলিমেন্ট। কারণ কি? এই স্প্যান ইউজ করার কারণে আমার কোনো উপর নিচে হয়ে যাচ্ছে না, হ্যাঁ? আমার হচ্ছে যে কোনো লাইন ব্রেক পাচ্ছে না। সো যেহেতু কোনো ব্রেক পাচ্ছে না, একসাথেই আছে এবং আমি যদি পরবর্তীতে আবার কিছু লিখিও তাহলেও কিন্তু কি থাকবে? যে ওইটা ওইখানেই থাকবে। মানে ইনলাইন এলিমেন্ট ইউজ করার কারণে আমার কি হচ্ছে না? সেন্টেন্স এর কোনরূপ কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, ওর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে? ওর যা কিছু আছে ওভাবেই থাকবে এবং এখানে কিন্তু লিস্ট দেওয়া আছে। যে কোনগুলো আমার ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ? দেখেন এ ট্যাগ, তারপর কি? এই কোড, অবজেক্ট, অবজেক্টে ক্লিক করছি, অবজেক্টে চলে আসছে। হ্যাঁ? ওই যে টেক্সট এরিয়া, ঠিক আছে? সো এগুলো আমার কি? এগুলো সব হচ্ছে যে ইনলাইন এলিমেন্ট। এগুলোর কারণে কি হচ্ছে না? কোন কিছু ওর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে না। ব্লক এলিমেন্ট যদি হতো তাহলে কি হতো? উপর নিচে হচ্ছে লাইন ব্রেক বাই ডিফল্ট চলে আসে। যেটা আসলে ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে হয় না। ঠিক আছে? এবং এখানে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। এখন যদি এখানে ক্লিক করি যে স্প্যান ট্যাগ ইউজ করেছে আসলে কেন? স্প্যান ট্যাগ আসলে অনেক কিছু কাজে লাগে। লাইক আমি যদি এখন বলি যে, এই যে পুরো জায়গাটার মধ্যে এইটুকুতে সে স্প্যান ট্যাগ ইউজ করেছে। এটুকু কি আসলে হ্যালো ওয়ার্ল্ড। এটুকুর মধ্যে স্প্যান ট্যাগ ইউজ করে বলেছে কি যে ওর একটা বর্ডার থাকবে। একটু আগে বর্ডার দেখলাম। এই হ্যালো ওয়ার্ল্ড এর একটা বর্ডার থাকবে। এই হ্যালো ওয়ার্ল্ড জিনিসটাকে কি করতেছে? একটু সেপারেটলি একটু ডিফারেন্ট ওয়ে তে হচ্ছে যে প্রেজেন্ট করতেছে। ঠিক আছে? এজন্য চারপাশে একটা বর্ডার দিয়ে দিছে। এখন শুধুমাত্র যেহেতু আমি হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যেই বর্ডারটা দিচ্ছি, এজন্য আমি আসলে কি করতেছি? আমি আসলে এইটার চারপাশেই একটা এই স্প্যান হচ্ছে যে ট্যাগ ইউজ করে এইটুকুকে আমি আলাদা করে দিচ্ছি। যে শুধুমাত্র আমার এই জায়গাতেই কাজ করবে। আমার কিন্তু পুরোটার মধ্যে হচ্ছে যে কাজ করবে না। এবং এই স্প্যান ট্যাগ ইউজ করার কারণে আমার কি হয়ে গেছে? আমার কিন্তু কোন লাইন ব্রেক হয়নি। কারণ এটা ইনলাইন এলিমেন্ট। ঠিক আছে? ওকে। এখানে আরো কিছু আছে। এখানে আমার টেবিল আছে। টেবিল নিয়ে আমরা এখন আসলে ডিসকাস করব না। টেবিল আসলে মানে আরেকটু অ্যাডভান্স জিনিসপত্র। ঠিক আছে? এরপর ফর্ম আছে। ফর্ম নিয়েও আমরা এখন আসলে ডিসকাস করব না। ফর্ম নিয়ে আসলে অনেক কথা বলা যায়। মানে ফর্ম নিয়ে এখানে আলাদা করে অনেক কিছু দেওয়াও আছে।
ফর্মের জাস্ট বেসিক যদি একদম জেনে রাখতে চান, ফর্মের বেসিক হচ্ছে যে ফর্ম আমরা নিচ্ছি কিসের জন্য? আমরা নিচ্ছি হচ্ছে ইউজার থেকে কোনো কিছু নেওয়ার জন্য, কোনো ইনপুট নেওয়ার জন্য, হ্যাঁ? ডেটা ফিল্ড হিসেবে হচ্ছে যে আমরা ফর্মটাকে ইউজ করতেছি যে ইউজার কি করবে? আসলে এই ফর্ম ইউজ করেই আমাদেরকে ডেটা গুলো দিবে। লাইক ওর ইমেইল, হ্যাঁ? তারপর হচ্ছে যে ওর নাম, তারপর ওর বয়স অথবা ও এখন কি জব করতেছে নাকি পড়াশোনা করতেছে। সো এইসব হাবিজাবি এইসব ইনফরমেশন কি করতে পারে ইউজার? ফর্ম হিসেবে আমাদেরকে সে দিতে পারে। ঠিক আছে? ওকে, এতক্ষণ তো অনেক বকবক করলাম। এগুলা কি মানে বোধগম্য হচ্ছে নাকি একদম মাথার উপর দিয়ে যাচ্ছে? একটানাতে বকবক করে গেলাম আমি। এবার দেখি আপনারা বলেন। কোন কোয়েশ্চেন-টোশ্চেন থাকলে করতে পারেন। অথবা আপনাদেরকে কোনো গ্যাপ মনে হলো বা যদি মনে হয় যে ওটা আরেকটু রিভিজিট করতে হবে আবার দরকার ওটা বলতে পারেন আমাকে। কোন কোয়েশ্চেন নাই? সবাই সবকিছু বুঝতে পারতেছি আমরা? একদম অল ক্লিয়ার? ওকেই। কোয়েশ্চেন না থাকলে একটু সামনে আগাই। নাহলে আবার আমাদের প্রজেক্ট করার সময় পাওয়া যাবে না। আমরা যদিও আহামরি কোনো প্রজেক্ট করব না। মানে ছোটখাটো একটা প্রজেক্ট করব। যে যা কিছু শিখলাম সেগুলো দিয়ে কিভাবে একটা কি করে ফেলতে পারি? একটা পোর্টফোলিও ওয়েবসাইটের মতো বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে? এটুকুই শিখব, এর বেশি কিছু না। আচ্ছা, তারপর যদি আসি আমাদের আপাতত এই HTML গ্রাফিক্স, HTML মিডিয়া, HTML ফর্ম এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। ফর্ম যদি বেসিক দেখাই যেটা বলছি এতক্ষণ ধরে জাস্ট একদম বেসিক। জাস্ট এই এক্সাম্পলটা দেখেন। ফর্মের ক্ষেত্রে আমার আসলে একটা জিনিস ম্যান্ডেটরি। সেটা কি? আমার ফর্ম ট্যাগ। এই অ্যাকশন-ট্যাকশন এখন না দিলেও হবে। কোন সমস্যা নেই। এখনই লাইট ক্যামেরা অ্যাকশন লাগবে না। কিন্তু এই ফর্ম ট্যাগটা লাগবে। এই ফর্ম ট্যাগটা দিয়ে আমি আসলে ব্রাউজারকে বুঝাই যে আমি এখন কি করব? আমি এখন ফর্ম নিয়ে কাজ করব। সো নাহলে কিন্তু ব্রাউজার বুঝবে না আসলে কি করছি। ফর্ম নিয়ে কাজ করছি না কি করছি। তো এখন দেখেন ফর্ম নিয়ে যখন কাজের কথা বলি, তখন কয়েকটা জিনিস বাই ডিফল্ট চলে আসে। যে ফর্ম আছে মানে কি করতেছে? ইউজারের আসলে ইনপুট দেওয়ার জায়গা আছে, হ্যাঁ? ইনপুট দেওয়ার কি আছে? জায়গা আছে। একটা ইনপুট ফিল্ড আছে। আমার যদি ইনপুট ফিল্ড না থাকে তাহলে আসলে ফর্মের কোনো মানে নেই, ফর্মের কোনো উদ্দেশ্য নেই। ফর্মের one and only উদ্দেশ্য কি? ডেটা কালেক্ট করা। যে আমার যারা ইউজাররা আসছে ওদের থেকে আমি যদি কোনো না কোনোভাবে ওদের ফোন নাম্বার, ওদের ইমেইল অ্যাড্রেস, ওদের নাম এগুলা বের করতে পারি কিনা। এই কারণে দেখবেন যে বিভিন্ন যারা কোম্পানি আছে, যাদের বিভিন্ন ধরনের হচ্ছে যে লাইক ওয়েবসাইট আছে, ওরা অনেক সময় অনেক ক্যাম্পেইন চালায়, তাই না? যে ইউজার ডিটেইলস নেওয়ার জন্য। কারণ ইউজার ডিটেইলস এ যদি একবার পেয়ে যায়, তাহলে কি করবে পরবর্তীতে? ওই ডিটেইলস ইউজ করে ওদের কাছে হচ্ছে ওর প্রোডাক্ট মার্কেটিং করবে। ঠিক আছে? ওর প্রোডাক্ট হচ্ছে যে ওর সামনে নিয়ে আসবে। তো এভাবে করে লাইক কাজ করবে। এই যে আমার কি বললাম যে ইউজারের ফোন নাম্বার বা হচ্ছে কি ইউজারের ইমেইল তো এগুলোর জন্য তো আমার নিতে হবে ইউজারের ফোন নাম্বার, ইমেইল। আমি যদি ইউজারের ফোন নাম্বার, ইমেইল না জানি তাহলে কিন্তু আমি কি করতে পারছি না? ওর কাছে হচ্ছে রিচ করতে পারছি না। ঠিক আছে? সেই কারণে এটা ক্রুশিয়াল এবং এইজন্য আমরা কি করি? ফর্মের মধ্যে এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে যে নিয়ে আসি। এখন যদি আমি একটু এখানে খেয়াল করি, ফর্ম ছাড়া আরো কি আছে দেখেন? এখানে আমি যেটা বললাম যে ইনপুট ফিল্ড থাকবে না? ইনপুট ফিল্ড কিন্তু আছে। যে এই যে কি ইনপুট ফিল্ড। এই যে দেখেন এটা হচ্ছে যে ওর ইনপুট ফিল্ড। আবার কি আরেকটা ইনপুট ফিল্ড। এই যে দেখেন ইনপুট ফিল্ড। তারপর কি? তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে লাইক ইনপুট কিন্তু এটা কাইন্ড অফ কি করছে নিজের আসলে এখানে কোনো কিছু লিখছে না। ইউজার কি করছে? একটা ইভেন্ট হচ্ছে ট্রিগার করছে। লাইক আমি হচ্ছে যখন কি করছি ফর্মটা হচ্ছে সাবমিট করছি। তো আমি এক্সপেক্ট করছি যে কিছু একটা এখন হবে। হয়তো আমার এখানে যে ডেটা গুলো আমি ফিল আপ করলাম, সেই ডেটা গুলো কি হয়ে গেছে? অন্য কোনো জায়গায় যে হচ্ছে যে জমা হয়ে গেছে, তাই না? তার মানে হচ্ছে কি হচ্ছে আমার পুরো বেসিক্যালি জিনিসটা যে সার্ভারে হচ্ছে চলে যাচ্ছে ডেটা গুলো। যে আমি সার্ভারে হচ্ছে পাঠিয়ে দিচ্ছি যে আমার কি আছে? আমার হচ্ছে যে লাইক
এই যেটা আমি ইউজার থেকে পেয়েছি এটা তুমি এখন কি করো, স্টোর করে রাখো, ঠিক আছে? এই কারণে একটু আগে আমরা যখন দেখেছিলাম না টার্গেট ওয়ার্ডটা, সরি টার্গেট বলছি অ্যাকশন, লাইট ক্যামেরা অ্যাকশন আসলে কি করছে, অ্যাকশন করছে যে যখন আমি ফর্মটা সাবমিট করছি ও ডেটাগুলো আসলে আমার এই পেজের মধ্যে হচ্ছে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে? যেখানে লিখেছে যে অ্যাকশন পেজ ডট পিএইচপি, আমি যা কিছুই সাবমিট করি সেটা কিন্তু এখানে যে হচ্ছে যে চলে যায়। তারপর ওখানে হয়তোবা ফার্দার হচ্ছে কাজ কাম হয়। যেমন যদি কি করতে চাই, ডেটাবেসে রেখে দিতে চাই, তো ডেটাবেসে আমি রেখে দিতে পারি। ঠিক আছে? অনেকভাবে অনেক কিছু করা যায়। আচ্ছা, সো ফর্মের ক্ষেত্রে যেটা বললাম যে ফর্ম হচ্ছে যে আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু আর তারপরে কি করছি দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এট লিস্ট ফ্যামিলিয়ার হয়ে থাকতে পারেন। হচ্ছে হ্যাঁ, ফর্ম এই জিনিস, ফর্ম খায় না মাথায় দেয় আমি জানি। ঠিক আছে? সো যদি একটু এখানে আসি যেমন লেবেল দিয়েছে। লেবেল গুলো হচ্ছে যে উপরে আছে না ফার্স্ট নাম, তারপর লাস্ট নাম, তারপর তারপর কি যে এই যে আমাদের যে সাবমিট বাটনটা, হ্যাঁ? তো এই জিনিসগুলো কি আছে সব? যে আমি যদি বলি যে প্রতিটা জিনিসের একটা করে লেবেল আছে। লেবেল দিয়ে কিন্তু বুঝতে পারছি যে ওর আসলে কাজটা কি? ও কি চাচ্ছে? কি করতে চাচ্ছে? মনে করেন কি দেখেন এখানে লিখেছে হচ্ছে যে ফার্স্ট নেম। কি করেছে? ফার্স্ট নেম দিয়েছে। তারপরে কিন্তু কি করেছে আমার? ইনপুট ফিল্ডটা দিয়েছে যেখানে আমি ইনপুট দিতে পারবো। সেই যে দেখলাম যে আমার ফার্স্ট নেম আসলে ও জানতে চাইছে। কিন্তু ফার্স্ট নেম আসলে আমি কোথায় দিব, কোথায় লিখবো এই কোনো ইনফরমেশনই আমি জানি না, হ্যাঁ? আমি আল্টিমেটলি কিছুই জানি না যে আমি আসলে কি করব, কোথায় লিখব। সো এটা আমাকে বলে দিচ্ছে লেবেল দিয়ে যে, "আচ্ছা তুমি এখানে তোমার ফার্স্ট নাম লিখো।" তারপর আবার দেখেন কি করেছে? এখানে হচ্ছে যে এখানে কি প্লেস হোল্ডার ইউজ করেছে? না এখানে প্লেস হোল্ডার ইউজ করেনি। এখানে হচ্ছে যে বেসিক্যালি ভ্যালু ইউজ করেছে। এতে করে ঢোকার পরেই হচ্ছে যে এই জায়গাটায় ওইটা হচ্ছে উঠে থাকে দেখেন জন, তারপর ডো এগুলো উঠে থাকে বেসিক্যালি। ডিফল্ট ভ্যালু হিসেবে সেট করে রেখেছে। চাইলে আবার কি করা যায়? চাইলে হচ্ছে যে মনে করুন এগুলোর পরিবর্তে আমি কি করতে পারি? কোনো প্লেস হোল্ডারও ইউজ করতে পারি যে লাইক এটা অমুক কিছু একটা হাবি-জাবি হ্যান-ত্যান। যাই হোক, তো এই হচ্ছে যে ফর্মের হচ্ছে যে আমার বেসিক্যালি পুরা জিনিস। এখানে আরো কিছু আছে, ঠিক আছে? ফর্মের এলিমেন্ট আছে, টাইপ আছে, অ্যাট্রিবিউট আছে, এই জিনিসগুলো আছে। এগুলো এসে হচ্ছে যে আপনারা দেখে নিবেন। দেখে নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। কারণ প্র্যাকটিস করলেই দিন শেষে কি হবে? আপনি আসলে কাজটা প্রপারলি করতে পারছেন। ঠিক আছে? ওকে। সো যদি আরেকটু আসি, আরেকটু আগাই এখানে। HTML এর মিডিয়া ও এপিআই এগুলো আপাতত লাগবে না। এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। ভালো ভালো এক্সাম্পল। সুন্দর এক্সাম্পল দেওয়া আছে এখানে। কেউ ট্রাই করে দেখতে পারেন, হ্যাঁ? যে ছোট, ছোট প্রজেক্ট বানালে আসলে নিজের কাছে দেখবেন যে ভাল লাগতেছে। ওকে। সো এগুলো নিয়ে আর বেশি কথা বলব না। অনেক কিছু দেওয়া আছে। আমরা এবার সিএসএস এর মধ্যে আসি। তো সিএসএস এর মধ্যে এখানে অনেক কিছু আছে। সিএসএস আসলে খুব বড় একটা টপিক। আপনি যদি জাস্ট এইচটিএমএল, সিএসএস হচ্ছে প্রপারলি শিখতে চান, তাহলে মিনিমাম ১-১.৫ মাস এখানে যদি ইনভেস্ট করেন, প্র্যাকটিস করেন, হ্যাঁ? ছোট, ছোট প্রজেক্ট বানান, তাহলে কিন্তু আল্টিমেটলি অনেক কিছু শিখতে পারবেন। কারণ এইচটিএমএল, সিএসএস পুরা জিনিসটাই হচ্ছে যে আমার প্র্যাকটিসের উপরে। মানে এটা কাইন্ড অফ একটা মাসল মেমোরি। যে আমি কি করছি? আমি ইউজ করছি, ইউজ করছি, ইউজ করছি। ইউজ করতে আমার কি হচ্ছে? মাসল মেমোরিটা ইমপ্রুভ করছে। ঠিক আছে? সো পুরা ব্যাপারটাই হচ্ছে যে আমার মাসল মেমোরি। আমি যত বেশি কি করব? HTML, CSS দিয়ে প্রজেক্ট করব, হ্যাঁ? আমি কি করব? নিজে থেকে চিন্তা করে কোন ডিজাইনকে রেপ্লিকেট করার চেষ্টা করব। কারণ যত যাই হোক মানে ওয়েব ডিজাইন আপনি যখন জানেন তখন আপনি কিছু জিনিস জানেন। যেটা দিয়ে আপনি কি করতে পারতেছেন? একটা ফুল ফাংশনাল ওয়েবসাইট ডেভেলপ করতে না পারলেও আপনি সেটা লাইক ডিজাইন একটা রেডি করে ফেলতে পারতেছেন। হ্যাঁ? লাইক ক্লোজ টু হচ্ছে যে আমার প্রোটোটাইপ বা এরকম কিছু যে আমি মোটামুটি তৈরি করে ফেলতে পারতেছি এবং তারপর এটাতে পরে হচ্ছে দেখাই যাবে। যাই হোক, তো যদি একটু এখানে আসি, এখানে অনেক কিছু লিখেছে, হ্যাঁ? সিনট্যাক্স, সিলেক্টর। আমরা একটু ইয়েটা দেখি। ইয়েস এই যে দেখেন, এই যে হাউ টু এর মধ্যে এখানে বলা আছে যে আমি যে একটু আগে যেটা বললাম,
যে আমরা কি করতে পারি? ৩ টা ওয়েতে হচ্ছে যে আমরা সিএসএস আসলে ইউজ করতে পারি HTML স্ট্রাকচার এর সাথে। একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, তারপর হচ্ছে যে ইন্টারনাল, তারপর কি আমার ইনলাইন। সো ইনলাইন যখন ইউজ করি সেটা একদম লাইনের মধ্যে হচ্ছে আমি বলে দিচ্ছি যে এটার স্টাইল কি হবে। ইন্টারনাল যখন ইউজ করছি তখন একদম কি করছি না, একদম ইন্ডিভিজুয়ালি ডেকে বলছি না, বাট ওভারঅল জিনিসগুলোকে আমি টাচ করে যাচ্ছি। আর এখন সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার কি এক্সটার্নাল হচ্ছে যে ইউজ করা। সো মনে করেন যে আমি কি করছি, আমার যত সিএসএস আছে সব এক্সটার্নালি মানে কানেক্ট করছি আমার এইচটিএমএল এর সাথে। ঠিক আছে? ওকে। সো এখানে এই এক্সাম্পল দেওয়া আছে অনেক কিছু। এখানে আপাতত আমরা এগুলো দেখব না। আমরা একটু সিনট্যাক্স এ আসি। আচ্ছা, সিনট্যাক্স এ একটা জিনিস ইম্পোর্টেন্ট। এই যে আমি বলছি যখন আমি কি করি? সিএসএস ইউজ করি। যে আমরা একটু আগে এখন করেছিলাম না? কোথায় জানি যে এখানে করেছিলাম। সো যদি একটু এখানে আসি, এখানে কি বলছে? দেখেন যে আমি কার কালার চেঞ্জ করব? ডিভ এর কালার চেঞ্জ করব। তো শুরুতে কিন্তু ডিভ লিখেছে এবং তারপরের ভিতরে কিন্তু বাকি সবারই কিছু জিনিস দেওয়া আছে। যেরকম ব্যাকগ্রাউন্ড কালার, উইডথ, তারপর কি প্যাডিং, তারপর মার্জিন মানে হাবিজাবি এরকম অনেক কিছু দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানে এটা এক্সপ্লেইন করেছে যে সিএসএস সিনট্যাক্স আসলে কোন জিনিসটা কি? আমি যখন কি করছি আমার সিএসএস এর মধ্যে আমার এইচটিএমএল ট্যাগ আসলে ইউজ করছি। আমরা কি বলছি এটাকে? আমরা বলছি এটাকে সিলেক্টর। যে এই সিলেক্টর দিয়ে আমি আসলে কি করে নিয়ে আসছি? এই এইচটিএমএল এলিমেন্টটাকে সিলেক্ট করে নিয়ে আসছি। এটা আমার কি স্পেসিফিক ওই সিলেক্টর। এই সিলেক্টরটা আসলে এভাবে ধরে নিয়ে আসছে ওকে বলতে পারেন এক কথায়। এরপর ধরে নিয়ে আসার পর আসলে কি করছে? তোর হাতে কি করাবে? যে কি বলে ওটাকে? হাতে যে লাগায় পুলিশরা, দেখুন বাংলাও ভুলে যাচ্ছি। যিনি বলে জিনিসটাকে, ওকে। সো যদি একটু এখানে আসি, এখানে কি আছে দেখেন, আমার সিলেক্টর ইউজ করার পরে আমার কিছু প্রপার্টি আছে। প্রপার্টির মধ্যে আমি ভ্যালু ইউজ করছি। যে প্রপার্টি কি? কালার। আমরা যদি এখানে যাই, এই যে দেখেন প্রপার্টি ইউজ করেছি। তারপর কি ইউজ করেছি? ওর ভ্যালু দিয়েছি একটা। ও প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ভ্যালু হচ্ছে এটা। প্রপার্টি হচ্ছে উইডথ, ভ্যালু হচ্ছে এটা। প্রপার্টি হচ্ছে কি আমার? প্যাডিং, ভ্যালু হচ্ছে আমার এটা। সো এভাবে করে আমি কি করছি? প্রপার্টি এবং ভ্যালু হচ্ছে ইউজ করছি। তারপরে এরকম করে আসলে কতটুক করতে পারি? মানে আমি কি চাইলে কি এক জায়গার মধ্যে সবকিছু ডিফাইন করে ফেলতে পারি এই পুরা জিনিস? হ্যাঁ, আমি পারি। আমি সিলেক্টর নিয়ে এসে আসলে পুরো করে ফেলতে পারি। কিন্তু এইভাবে কাজ করাটা মানে সরাসরি কি HTML সিলেক্টর নিয়ে এসে কাজ করাটা আসলে গুড প্র্যাকটিস না। কেন গুড প্র্যাকটিস না? HTML সিলেক্টর নিয়ে এসে আসলে কাজ করা। HTML সিলেক্টর নিয়ে এসে আমি যখন কি করি? CSS এ হচ্ছে যে স্টাইলটা ডিফাইন করি। আমার যত সিলেক্টর আছে সবার জন্যই কিন্তু ওই স্টাইলটা কি হয়ে যায়? ফিক্সড হয়ে যায়। তো আমি যতবারই এখানে div ইউজ করব সবাই কিন্তু কি হবে আমার? এই স্টাইলটুকু হচ্ছে পেয়ে যাবে। কিন্তু আমি তো এটা নাও চাইতে পারি না। আমরা তো শুধুমাত্র কি চাই? যে স্পেসিফিক এই div এর জন্যই চাই। হ্যাঁ? বা স্পেসিফিক ওই div এর জন্যই চাই। সবার জন্য তো চাই না। আমি তো চাই না যে আমার সবগুলা হচ্ছে যে div এরকম ভাবেই বিহেভ করুক। তাই না? তো এই কারণেই সিএসএস এর মধ্যে আরো ২ টা মজার জিনিস আছে। ঠিক আছে? সিএসএস এর মধ্যে কি আছে? ক্লাস আছে এবং আইডি আছে। সো ক্লাস সিলেক্টর এবং আইডি সিলেক্টর দিয়ে আমি কি করতে পারি? গ্রুপে হচ্ছে যে স্টাইল এপ্লাই করতে পারি। যে যারা কি সেম ক্লাসের সবার কি হবে? একই হচ্ছে যে ডিজাইন ওর উপরেই অ্যাপ্লিকেবল হবে। কিন্তু এখানে আবার আইডি যেটা আছে, আইডি কিন্তু আমার ইউনিক। আইডি কি? আইডি হচ্ছে ইউনিক। সো আমার একটা আইডি আছে, আপনার একটা আইডি আছে এবং আইডি আসলে বেশি ইউজ হয়
রাদার দ্যান সিএসএস আমরা আসলে কি করি? জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে এই আইডি সিলেক্টরটা হচ্ছে যে অনেক বেশি ইউজ করি। ঠিক আছে? সিএসএস এর থেকে সবসময় জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে বেশি ইউজ করা হয়। এখন যদি মনে করেন যে এখানে কি আছে আমার? জাস্ট এখানে বলি, ওর একটা ক্লাস আছে। ক্লাসের নাম হচ্ছে স্টাইলড div। ঠিক আছে? এবং আমি আসলে এখানে বলে দিলাম যে এটা আসলে সব div এর জন্য না, এটা শুধুমাত্র কি স্টাইলড div এর জন্য। এবং আমি যেহেতু ক্লাস সিলেক্টর ইউজ করেছি আমার স্টাইলে, সো এখানের জন্য ডট দিতে হবে। সো ডট আমি যখন দেই আমার স্টাইল শিটে তখন আসলে বুঝায় আমি কি করছি, এটা ক্লাস সিলেক্টর নিয়ে কাজ করছি। ঠিক আছে? যদি রান করি তাহলে দেখেন একজন স্পেসিফিক্যালি এই ডিজাইনটা পাইছে, আরেকজন কিন্তু পায় নাই। কারণ আরেকজন কি নাই? আরেকজন ওই সেম ক্লাসের হচ্ছে যে অন্তর্ভুক্ত না। আমি যদি এখন ওকেও ওই সেম ক্লাসে অন্তর্ভুক্ত করে দেই, রান দেই, দেখেন এখন ওও কিন্তু একই অবস্থা হয়ে গেল। আমার যদি মনে করেন যে ১০০ টা ডিভ থাকে, আমি যদি চাই হচ্ছে যে ৫০ টা ডিভ হচ্ছে যে একই রকম ভাবে হোক, বা আমি কি করেছি বিভিন্ন পেইজে আমার ডিভ গুলোকে আসলে একইভাবে হচ্ছে যে কি করাচ্ছি, চাচ্ছি রিপ্রেজেন্ট করতে, তখন কিন্তু আমি কি করতে পারি? ক্লাস ইউজ করতে পারি। যাদেরকে নিয়ে হচ্ছে যে কাজ করতে চাই তাদেরকে আমি কি করব? সেম ক্লাসের হচ্ছে যে অধীনে রেখে দিব। যে এরা সবাই হচ্ছে যে সেম ক্লাসে। এবং একবার আমি কি করতে পারছি? অনেকজনকে চেঞ্জ করে ফেলতে পারছি। এটা কিন্তু কি আসলে? এটা কিন্তু একটা সুপার পাওয়ার। যে আমার যতজনকে আমি ওরকম সিমিলার টাইপের কিছুকে দেখতে চাই, আমি জাস্ট সবাইকেই ক্লাসের অন্তর্ভুক্ত করে দেই। ঠিক আছে? তো ক্লাস নিয়ে বললাম, এখন যদি আইডি নিয়ে বলি যে এটা আসলে যদি ক্লাস না হয়ে যদি আইডি হতো, তাহলে কি সমস্যা হতো? হ্যাঁ, আমি যদি একটু রান দেই, মানে স্টাইল পায় নাই, হ্যাঁ, স্টাইল তো স্বাভাবিক যে স্টাইল তো পাবেই না আসলে। কিন্তু কাহিনী হচ্ছে আমি ২ টাতেই হচ্ছে যে আইডি দিছি স্টাইল div এবং এখানে বলে দিলাম কি, এখানে এটা তুলে দিই আমি। আইডি সিলেক্টর এর জন্য আমরা কি করি? আমরা হচ্ছে এই হ্যাশ সাইনটা ইউজ করি। ঠিক আছে? আমি যদি এখন রান করি, দেখেন রান করলে আসলে কি হচ্ছে? রান করলে আসলে কি হচ্ছে? আমার পেয়ে গেছে না? স্টাইল div, স্টাইল div সবকিছু আছে। কিন্তু এই জায়গাতেই আসলে ঘাপলা আছে। আমি দেখেন কি করেছি? আমি ২ টা div এ আসলে একই আইডি ইউজ করেছি। এটাই হচ্ছে যে আমার কি আসল ঘাপলা। যে ২ টা div এ আমি একই আইডি ইউজ করেছি এবং এটা আসলে কোনোভাবেই করা উচিত না। কারণ আইডি হচ্ছে যে আমার ইউনিক। ঠিক আছে? আমি যদি একই আইডি ইউজ করি তাহলে কি করবে না? প্রপারলি কিন্তু হচ্ছে যে ফাংশন নাও করতে পারে। মানে who knows যে সবকিছু ঠিকঠাক মতো যে কাজ করবে এমন কোনো কিছু নেই। আমার কিন্তু ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে। ঠিক আছে? সো আরেকটা জিনিস হচ্ছে যে এখন জাভাস্ক্রিপ্ট হচ্ছে যে ইউজ করবো এখানে তখন তো খুব বড় ঝামেলায় পড়ে যাবে। যে আমার যদি কি করে? মনে করেন যে আমার এখানে জাস্ট আইডি সিলেক্টর ইউজ করে আমি কিছু এলিমেন্টকে টান দিয়ে নিয়ে আসতে চাচ্ছি, হ্যাঁ? জেলে রাখতে চাচ্ছি। তাহলে কিন্তু কি করতে পারবো না আমি? যেহেতু আইডি নেমে দুজনই আছে আমি যেকোনো একজনকে কিন্তু নিয়ে কাজ করতে পারবো না। সো এটা একটা ঝামেলা। ওকে, চলুন আরেকটু সামনে আগাই। যে এখানে এই যে বলা আছে, হ্যাঁ? যে সিলেক্টর নিয়ে হচ্ছে যে ডিটেইলস এ বলা আছে। আপনারা এখানে এসে এক্সাম্পল গুলো ট্রাই করে দেখবেন। যে এক্সাম্পল গুলো আসলে ট্রাই না করলে কি হবে না? যে শিখতে পারবেন না। প্রবলেম হয়ে যাবে। আপনি ভাববেন যে ভাই ChatGPT কে তো বললে হচ্ছে যে ও করেই দিবে সবকিছু। এত তাহলে কষ্ট করে শিখে লাভ কি? শিখে লাভটা হচ্ছে যে আপনি যখন আপনার ফাউন্ডেশন হচ্ছে স্ট্রং করবেন, নিজে থেকে হচ্ছে জিনিসগুলো হচ্ছে শিখে নিবেন। ঠিক আছে? আপনার হয়তোবা একটু সময় লাগবে। আপনার ৪-৫ দিন, ৮-১০ দিন সময় লাগবে। কিন্তু লং রান এ জিনিসগুলো আসলে খুবই উপকারী হবে।
কারণ এআই কে বলে আসলে আপনি শুধু মনে করেন যে সাময়িক একটা সলিউশন পেয়ে গেলেন বা কিছু হয়ে গেল। কিন্তু লং টার্ম গ্রোথ এর জন্য কিন্তু আমার নিজেদেরকেই অনেক কিছু জানতে হবে। আমি জাস্ট শুধুমাত্র যদি এআই নির্ভর হয়ে থাকি, তাহলে কিন্তু লং টার্ম হচ্ছে আমি সাস্টেইন করতে পারব না। ঠিক আছে? ওকে, একটু এখানে আসি। যেটা বলতেছিলাম CSS ক্লাস লিঙ্ক টেক্সট ফন্ট নিচে দেখেন। চোখেও দেখতেছি না। যেখানে কি কি দেখাচ্ছে? তো মার্জিন এ ক্লিক করছি। ও অবশ্য ক্লাস আইডি তো আমি এখানে পাবোও না। ক্লাস আইডি তো আমি এখানে আসলে ভুল জায়গায় খুঁজলে আসলে পাবো কোত্থেকে? ক্লাস আইডি তো আমার HTML এর পার্ট, হ্যাঁ? এই যে এই জায়গাতে যে আমি এখন কি পেয়ে যাচ্ছি? এই যে আমার এখানে ক্লাস আছে, আমার এখানে আইডি আছে। তো ভুল জায়গায় যে আসলে ভুল জিনিস খুঁজলে ঝামেলা। তো এখানে দেখেন যে সেম কথাই বলেছে যে আইডি অ্যাট্রিবিউট কি আছে? যে ইউনিক হচ্ছে যে একটা আইডি হচ্ছে যে কি করে? স্পেসিফাই করে যে আমার এই HTML এলিমেন্টের এই আইডিটা হচ্ছে ইউনিক। এবং ক্লাস আসলে কি করছে? ক্লাস করছে যে আমি কি করতে পারি? যে হচ্ছে যে মনে করেন যে এই যে এখানে বলে দিচ্ছি কি often used to point to a class name in a style sheet। যে স্টাইল শিটের মধ্যে বা CSS এর মধ্যে যদি আমার কি হয়? যে আমার হচ্ছে যে এই অনেকগুলো এলিমেন্টকে দরকার পড়ে, তাহলে তাদেরকে আমি কি করতে পারি? সেম ক্লাস নেম দিয়ে দিতে পারি। দিয়ে তারপর কি করতে পারি? CSS এ কাজ করতে পারি। যে দেখেন যেটা বললাম আমরা ডট ইউস করছি কিসের ক্ষেত্রে? ক্লাসের ক্ষেত্রে যে দেখেন div ক্লাস city, div ক্লাস city, div ক্লাস city এবং কি করছি আমি জাস্ট ডট সিটি দিয়ে এটাকে সবগুলোকে একসাথে আমি স্টাইল করে ফেলছি। আইডির ক্ষেত্রে কি করছি আমি? এখানে এই যে হাইডের ক্ষেত্রে হ্যাশ দিয়ে দিচ্ছি, হ্যাঁ? যে মাই হেডার দেওয়ার কারণে আমি কি করে ফেলছি? হ্যাশ দিয়ে হচ্ছে যে আমি আইডিটাকে হচ্ছে যে স্পেসিফাই করে দিচ্ছি যে কি থাকবে আমার এখানে এই জিনিসগুলো বলে দিচ্ছি। সেখানে দেওয়ার পর বলে দেখেন এই যে বলে দিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার অমুক, কালার এটা, তো প্যাডিং হচ্ছে যে এটা, টেক্সট লেন হচ্ছে কি এটা। সো এখানে অনেক কিছু আছে HTML মানে HTML এবং CSS এ। আমি যদি আবার একটু CSS এ যাচ্ছি। ওকে, সেখানে আসি। এখানে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে আমার এই বক্স মডেল। বক্স মডেলটা খুবই ইম্পোর্টেন্ট। তবে যেটা বলছিলাম, আমার কি আছে? আমার হচ্ছে বর্ডার আছে, আমার প্যাডিং আছে, আমার মার্জিন আছে এবং আমার আসলে মেইন যে কনটেন্ট সেই মেইন কনটেন্টটাও আছে। তাহলে এখন বক্স মডেলটা আসলে কিভাবে কাজ করবে? আমি তাহলে কতটুকু হচ্ছে যে জায়গা হচ্ছে যে নিব যে পুরা জিনিসটাকে প্রপারলি কাজ করানোর জন্য। আচ্ছা, এখানে যদি এখন আসি ধরো ওরা একটা সুন্দর একটা ছবি দিয়ে দিয়েছে, হ্যাঁ? যে আমার কনটেন্ট, তারপর কি প্যাডিং, বর্ডার এই সবই কিন্তু আমার কি টোটালটার হচ্ছে যে পার্ট। কিন্তু মার্জিনটা আমার কি এই বক্সের পার্ট, হ্যাঁ? মার্জিনটা হচ্ছে আমার বাইরের অংশ। কিন্তু এই বাকি ৩ টা জিনিস আমার কিন্তু এই বক্সের পার্ট। এখানে এই যে আপনার এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, হ্যাঁ? যে কনটেন্টটা আসলে কি? যে কনটেন্ট একটা বক্সের মধ্যে হচ্ছে যে এটা টেক্সট হতে পারে, ইমেজ হতে পারে, ঠিক আছে? ফর্ম হতে পারে। মানে এনিথিং যেটা হচ্ছে যে একটা কনটেন্ট হিসেবে আমি কি করছি? রাখছি। তারপর কি প্যাডিং টার ক্ষেত্রে কি বলেছে?
প্যাডিংটা হচ্ছে যে একটা এরিয়া যেটা কি কন্টেন্টের চারপাশে থাকে, ঠিক আছে? চারপাশে আমার কি থাকছে, থাকছে, এবং প্যাডিংটা কি বাইরে হচ্ছে ট্রান্সপারেন্ট। যে প্যাডিং এর মধ্যে আমার কন্টেন্টের মধ্যে মনে করেন যে আমি যদি কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিই, সেটাও কিন্তু কি হচ্ছে যে প্যাডিং ও কিন্তু পেয়ে যাচ্ছে। প্যাডিং এর মধ্যে কিন্তু আমি কি করছি না, প্যাডিং এর জন্য আমি কালার রাখছি না, ওটাই হচ্ছে যে পেয়ে যাচ্ছে কন্টেন্টের কালারই প্রপার্টি হিসেবে হচ্ছে যে সে পেয়ে যাচ্ছে। তারপর বর্ডারে কি বলেছে, যে বর্ডার দ্যাট গোজ অ্যারাউন্ড দ্য প্যাডিং এন্ড কন্টেন্ট। আমার বর্ডারটা আসলে কোথায় থাকছে, হয়তো থাকছে হচ্ছে যে একদম শেষ দিকে, হ্যাঁ, যে চারপাশে কি হয়ে গেছে, আবদ্ধ করে রেখে দিচ্ছে। আর মার্জিন কি, এরিয়া আউটসাইড দ্য বর্ডার, ঠিক আছে? মার্জিনটা ট্রান্সপারেন্ট, কিন্তু মার্জিনটা হচ্ছে কি যে বর্ডারের বাইরের এরিয়া, বাইরের এরিয়া হচ্ছে যে বর্ডার। এখন এই বক্স মডেলের ক্ষেত্রে কিছু ব্যাপার স্যাপার আছে, হুম? এগুলো ইন্টারভিউতে আসলে প্রায় জিজ্ঞাসা করে বা চলেও আসে, যদিও ইন্টারভিউ জিনিস নিয়ে আসলে চিন্তা করে আপনাদের এখন মানে এই ওয়ার্কশপের বৈশিষ্ট্য না, এই ওয়ার্কশপের উদ্দেশ্য না। তারপর বলে রাখি যে মনে করেন যে এটা দিয়ে জিজ্ঞাসা করে যে আমার কন্টেন্টের হচ্ছে যে উইথ 300 পিক্সেল, আমি বর্ডার দিয়েছি হচ্ছে যে 15 পিক্সেল, হ্যাঁ, সলিড গ্রিন দিয়ে জাস্ট দেখানোর জন্য বলে দিচ্ছে। আমি প্যাডিং ইউজ করেছি হচ্ছে 50 পিক্সেল, আর মার্জিন ইউজ করেছি হচ্ছে কি 20 পিক্সেল। এটা দিয়ে বলে যে ওভারঅল তাহলে আমার কন্টেন্টের কি হবে, উইথ এবং হাইট তাহলে কত হতে পারে। আমি যদি চিন্তা করি যে এই পুরা বক্সটা, যে এই পুরা বক্সের আমার তাহলে উইথ এবং হাইট কত হতে পারে, হ্যাঁ, এই ক্যালকুলেশনটা তাহলে কিভাবে করবার, তো কি জানেন, কারো কি আইডিয়া আছে যে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? আচ্ছা, আমি একটু আবার এখানে আসি, এসে বলে দিই জিনিসটা, তাহলে ইজি হবে আপনাদের জন্য। দেখেন, আমি যখন কি করছি, বক্স মডেল নিয়ে কাজ করছি, আমাকে আসলে ফার্স্টে বুঝতে হবে যে কোন জিনিসটাকে আমি আসলে মানে ইগনোর করব, আর কোন জিনিসটাকে হচ্ছে যে মাথায় নিব, ঠিক আছে? দেখেন এখানে কি বলেছে, আমার আসলে উইথ বলেছে হচ্ছে 300 পিক্সেল, তাই না? বর্ডার বলে দিয়েছে, বর্ডার কি 15 পিক্সেল, তাই না? তারপর কি বলেছে, প্যাডিং বলেছে, প্যাডিং ও বলেছে কি 50 পিক্সেল। এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, যেটা বললাম না, মার্জিন আসলে কি বাইরের জিনিস, মার্জিন আমার ভিতরের জিনিস না, মার্জিন আমার চিন্তা করারও বিষয় না। আমি যদি এখন বলতে চাই যে টোটাল উইথ তাহলে কত এই বক্সের, তাহলে সেটা কত হবে, Just আপনাকে জিনিসটা আমি একটু বলে দিই। যে এখানে যদি আমি বলি, মনে করেন যে টোটাল উইথ কত হবে, টোটাল উইথের ক্ষেত্রে আমার খেয়াল রাখতে হবে শুরুতেই যে আমার কন্টেন্টের উইথ কত দেওয়া আছে, প্লাস হচ্ছে আমার প্যাডিং উইথ। এখন প্যাডিং উইথ এখানে কি দেওয়া আছে, প্যাডিং দেওয়া আছে 50 পিক্সেল, এবং এই 50 পিক্সেল মানে আমরা আসলে কি বুঝি, 50 পিক্সেল মানে আমরা বুঝি হচ্ছে যে ডানে বামে উপরে নিচে সব জায়গায় 50 পিক্সেল। তার মানে হচ্ছে যে আমার যদি ডানে বামে বললাম, ডানে বামে যদি উইথ হয় আর উপরে নিচে যদি হাইট হয়, তাহলে উইথ কত আছে, ডান দিকে 50 পিক্সেল আর হচ্ছে কি বাম দিকে 50 পিক্সেল। তার মানে দুটা মিলিয়ে কি হলো, টোটালটা 100 পিক্সেল হয়ে গেল না, ডান দিক 50 বাম দিক 50 মিলিয়ে। তো এইখানে সেম হবে, আমি যদি বলি যে প্যাডিং এর উইথ কত, এটা হবে আসলে টোটালটা মিলিয়ে আমার কত হচ্ছে। তারপরে যদি বলি
বর্ডার উইথ, বর্ডার উইথ আসলে কি? এই যে এখানে কি দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে না 15 পিক্সেল। তার মানে কি বর্ডারও কি আমার এই বক্সের পার্ট। বর্ডার যেহেতু দেওয়া আছে 15 পিক্সেল, তাহলে বর্ডারের উইথ কি হবে? এই যে 15 পিক্সেল মানে কি, ডানে বামে উপরে নিচে সব জায়গায় 15 পিক্সেল। তার মানে আমি যখন উইথ নিয়ে কথা বলছি তখন কি করব, শুধুমাত্র ডানে আর বামেরটা কাউন্ট করবো। তার মানে এখানে কি চলে আসছে, বর্ডার উইথে যদি আমি খেয়াল করি, এখানে ডানে 15 পিক্সেল, বামে 15 পিক্সেল, তাহলে কি হবে 30 পিক্সেল। তার মানে এই ফর্মুলায় আমরা যদি সব ক্যালকুলেট করতে চাই তাহলে কি হবে, 300 প্লাস প্যাডিং কত, 50 50 100 প্লাস আমার এখানে কি বর্ডার কত, 15 15 30 টু কত হবে, 430 পিক্সেল না? তার মানে আমার এই ফুল বক্সের উইথ হচ্ছে কি 430 পিক্সেল। এবং সেম ভাবে আসলে আমি কি করতে পারি, হাইট ক্যালকুলেশন করতে পারি। আর কি চলে গেল। হাইট যদি বলি, এখানে কত আছে আমার, এখানে কি আমার কোনো হাইট বলেছে? আমার এখানে কিন্তু উইথ দেওয়া আছে, তাই না? তাহলে আমি হাইট ক্যালকুলেশন করব কি করে? এটা কিন্তু একটা ট্রিকি জিনিস, যে যেহেতু আমাকে কি বলা নেই, আমার হচ্ছে যে এই হাইটটা আসলে কত থাকবে সেটা বলা নেই, তাহলে আমি টোটাল হাইটটা তাহলে হচ্ছে যে কি করব, কি করে করব, তাই না? টোটাল হাইটটা তাহলে আমি কি করব, কি করে করবো, আমি মনে হয় প্যাডিং বলতে পারি, যে হ্যাঁ প্যাডিং এখানে কি হতে পারে, যেহেতু 50 পিক্সেল সব জায়গায় দিয়েছে, এখানে প্যাডিং হতে পারে কি, মানে হাইট 100 পিক্সেল। আর আর কি বলতে পারি, আর বর্ডার বলতে পারি 30 পিক্সেল। তার মানে এখানে কি বলতে পারছি, আমি 130 পিক্সেল হচ্ছে যে আমার উইথ হাইট। কিন্তু আমি যদি এখন এখানে বলে দেই, যেখানে একটা হাইটও বলে দেই, আমি বলতে পারি কি 250 পিক্সেল, যদি একটু রান করি, এখানে আমি কিন্তু এখন হাইট যেহেতু বলে দিয়েছি, তখন কিন্তু একটু ঝামেলা চলে আসছে, তাই না? তাহলে হাইট কিন্তু লিমিটেড হয়ে গেছে, লাইক আমি যদি এখন বলে দিই যে like 50 পিক্সেল, তাহলে এটা বুঝতে পারবো ভালো করে। দেখেন বক্সের সাইজ কিন্তু ছোট হয়ে গেছে, কন্টেন্ট কিন্তু বক্স থেকে বের হয়ে গেছে, বুঝতে পারছেন? আমি যখন হাইট মেনশন করিনি তখন কিন্তু আমার এই উইথ টুইটের জন্য যতটুকু পারফেক্ট হাইট দরকার সেটুকু কিন্তু সে নিয়ে নিচ্ছে। যখন হাইট মেনশন করে দিয়েছি 50 পিক্সেল, তখন কি হয়ে গেছে, আমার কন্টেন্ট ব্যাড হয়ে গেছে, কারণ বক্স ছোট। তাহলে কন্টেন্ট কি হয়ে গেছে, ওভারফ্লো হয়ে গেছে, বক্সের বাইরে চলে আসছে, বক্সের মধ্যে আর কি হচ্ছে না, আটকাচ্ছে না। লাইক আমরা যখন এই যে ছাদের ট্যাঙ্কিতে হচ্ছে পানি ভরি এবং মোটর চালিয়ে রাখি বন্ধ না করে, তখন কি হয়, ট্যাঙ্কি যে হচ্ছে পানি পড়তে থাকে, ঠিক আছে, যে ভরে গেছে আর ক্যাপাসিটি নেই, ওই ক্যাপাসিটি অতটুকুই ছিল, যে ঠিক মনে করেন যে 10,000 লিটার হচ্ছে ওর ক্যাপাসিটি। 10,000 লিটার পানি কি করতে পারবে, সে ধারণ করতে পারবে। So যখনই এর বেশি পানি দিই তখন কি হয়, সেটা বের হয়ে যায়, হ্যাঁ, যে ট্যাঙ্কি উপচে হচ্ছে পানি কম। ঠিক সেম ভাবে যে আমার এখানে যে কন্টেন্টটা আছে, এই কন্টেন্টের উপরেই কি করছে, যে মেন জিনিসটা আমার উইথ এবং হাইট হতে হবে। আমি যখন হাইট কমিয়ে দিচ্ছি তখন কিন্তু আলটিমেটলি ঠিক ওই সমস্যাটাই হচ্ছে। হাইট কমিয়ে দেওয়ার কারণে কন্টেন্ট কি হয়ে গেছে, বক্স থেকে হচ্ছে বের হয়ে গেছে। সো এটার জন্য সব থেকে বেস্ট অপটিমাল ওয়ে হচ্ছে যে এদের আমি কি করতে পারি, যদি চারকোনা জিনিস হয় তাহলে উইথ এবং হাইট সেম রাখতে পারি, তাই না? এখন দেখেন অনেকগুলো জায়গা এখানে চলে আসছে, যে আমার তো আসলে এত হাইটও দরকার নেই কন্টেন্ট অনুযায়ী। আর তার থেকেও বেস্ট হচ্ছে যে না, কি করবো না, হাইট আমি রাখবোই না, বাকি জিনিসগুলোর উপর বেস করে একটা হাইট কি করবে, নিজে থেকে হচ্ছে যে নিয়ে নিবে, যে আমার এখানে কি আছে, প্যাডিং আছে, বর্ডার আছে, এগুলোর উপর বেস করে, এবং আমার কন্টেন্ট, হ্যাঁ, যে আমার এই যে কন্টেন্ট আসলে কত বড়, কন্টেন্ট আসলে কি আছে, কন্টেন্ট এখানে অনেক কিছু আছে না,
এই কনটেন্ট এর উপর বেস করে সে কি করতেছে, তার আসলে ঠিক কতটুকু হাইট দরকার সেটুকু সে নিয়ে নিচ্ছে। ঠিক আছে? ওকে, তাহলে টোটাল হাইট যদি আমি হাইট উল্লেখ না করি, তাহলে এটা বলা একটু ট্রিকি হয়ে যাবে। কারণ যেহেতু কোনো হাইট উল্লেখ করা নেই, সো আমার আসলে ক্যালকুলেশন করার মতো আসলে ওয়ে নেই। আমি আসলে কি দেখে ক্যালকুলেশন করব? উইডথ দেখে তো আমি আসলে হাইট বলতে পারব না। তাই না? যে এখানে জাস্ট বিকজ উইডথ দেখেন ৩০০ দেওয়া আছে আমি কিন্তু বলতে পারছি না যে আমার কি হাইট হচ্ছে ৩০০ পিক্সেল। কারণ কি দেখেন ৩০০ পিক্সেল দিলে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। আবার যদি বলি যে না আসলে হাইট হচ্ছে ২০০ পিক্সেল, হ্যাঁ? অথবা বলি যে না হাইট হচ্ছে আসলে ১৫০ পিক্সেল। এরকম করে বলতেই পারি কিন্তু সেটা আসলে কি হবে না অপটিমাল হবে না। যখন হাইট মেনশন করে দিচ্ছে এক্সপ্লিসিটলি তখন কিন্তু কি হচ্ছে তখন কিন্তু আমার এই যে দেখেন এই যে প্যাডিং দেওয়া আছে, তারপর হচ্ছে যে আমার বর্ডার দেওয়া আছে। এই ল গুলা কিন্তু পুরোপুরি অ্যাপ্লিকেবল হচ্ছে না। সো বেটার আমি এখানে বাদ দিয়ে দিলাম হাইট এবং টোটাল হাইট এর ক্ষেত্রে আমি আসলে এখানে মানে একদম ভেঙে বলতে পারছি না যে আসলে টোটাল হাইট আসলে কত। কিন্তু এটুকু বলতে পারি যে আসলে কি হচ্ছে যে আমার কনটেন্ট এর হাইট যতটুকুই হোক না কেন এরপরে হচ্ছে যে প্যাডিং এর জন্য আমার কি হচ্ছে এই ৫০-৫০ করে হচ্ছে যে ১০০ পিক্সেল হাইট এখানে আসছে এবং বর্ডারের জন্য ১৫-১৫-৩০ করে আমার টোটাল ১৩০ পিক্সেল হাইট হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি যে আছে। ঠিক আছে? তো এইখানে এই কারণে আসলে বক্স মডেল মানে ইম্পোর্টেন্ট জিনিস এই যে এখানে দেওয়া আছে ক্যালকুলেশন এ। ঠিক আছে? যা বলছি সেটা এখানে বলা আছে। যে উইথ হাইট একটা এলিমেন্টের হচ্ছে যে কিভাবে হচ্ছে যে ক্যালকুলেশন করব। সো আমার যদি এই একদম পুরা জিনিস দেওয়া থাকে, হ্যাঁ? যে উইথ বলা আছে, হাইট বলা আছে, প্যাডিং দেওয়া আছে, বর্ডার দেওয়া আছে, মার্জিন দেওয়া আছে। তাহলে আমার আসলে কি হবে এখানে? আমি যদি উইথ ক্যালকুলেশন করতে চাই, আমার আসলে কনটেন্ট এর উইথ লাগবে যে কনটেন্টটা আসলে কতটুকু উইথ নিচ্ছে। তারপর আমার লেফট প্যাডিং এবং রাইট প্যাডিং টোটালটা লাগছে। তারপর কি লেফট বর্ডার এবং রাইট বর্ডার। বর্ডার হচ্ছে কি এখানে ৫ পিক্সেল। তার মানে হচ্ছে কি ডান বাম মিলিয়ে কত আছে? ১০ পিক্সেল। এবং প্যাডিং হচ্ছে যে ১০ পিক্সেল। ডান বাম মিলিয়ে কত থাকবে? ২০ পিক্সেল। তাই না? এবং আমার কনটেন্টটা আসলে কি? কনটেন্টটা হচ্ছে ৩২০ পিক্সেল। এবার টোটালটা হয়ে গেছে আমার ৩৫০ পিক্সেল উইডথ এবং হাইট এর ক্ষেত্রেও সেম। কনটেন্টের হাইট, হাইট দেওয়া আছে ৫০ পিক্সেল। ওর সাথে কি যোগ হয়েছে? ১০-১০ উপরে নিচে প্যাডিং তাহলে ২০ পিক্সেল। আর তারপর কি হয়ে গেছে? বর্ডার। বর্ডার কি হয়ে গেছে আমার? সেম ভাবেই উপরে নিচে হচ্ছে যে বর্ডার দিয়ে ১০ পিক্সেল। টোটাল হাইট চলে আসছে ৮০ পিক্সেল। এখন যদি এখানে হাইট মেনশন না থাকতো, তাহলে কিন্তু এটা আমার জন্য করা টাফ হয়ে যেত। সো এটা হচ্ছে আমার ক্যালকুলেশন এর আসলে ফর্মুলা এবং এগুলো আসলে ইন্টারভিউতে প্রায়ই জিজ্ঞাসা করে। এগুলা যদিও একদম ফাউন্ডেশনাল জিনিসপত্র, তারপরেও কেন জানি আমরা আসলে এগুলো ভুল করে ফেলি বা আমাদের আসলে মানে মনে থাকে না বা আমরা আ যেটা হয় যে ইন্টারভিউ এর একটা প্রেশার থাকে, নার্ভাসনেস কাজ করে আমাদেরকে। আমরা আসলে প্রপারলি বলতে পারি না যে এটা আসলে কি হবে বা কিভাবে আসলে ক্যালকুলেট করছে। অনেক সময় মার্জিনটাকেও আমরা আসলে গুলিয়ে ফেলি। মার্জিন যোগ করে হচ্ছে যে বলা শুরু করি বা মার্জিন যোগ করে হচ্ছে কি করি? হিসাব দেখাই। কিন্তু মার্জিন যেহেতু আমার পার্ট না, আমার নিজের অংশ না, তো কখনোই আমি মার্জিনটা কাউন্ট করব না। লাইক আপনার বাসার পাশে যদি হচ্ছে যে মনে করেন যে আ ইয়ে থাকে, হ্যাঁ? ওই যে লাইক ৩০০ ফিটের এক্সপ্রেস আপনার বাসার পাশে আছে। আপনি কিন্তু ওটাকে কাউন্ট করে আপনার টোটাল বাসার জমি কিন্তু কাউন্ট করবেন না, হ্যাঁ? বা আপনার বাসার জায়গা কিন্তু আসলে এক্সপ্রেসওয়ের জায়গা সহ না। ওটা আলাদা। সো ওটাকে নিয়ে আমরা কি করব না? বদার্ড হব না। ঠিক তেমনি মার্জিনও হচ্ছে যে আমার বাইরের জিনিস। ওটাকে নিয়েও আমরা বদার্ড হব না। আমরা হচ্ছে হাইয়েস্ট বর্ডার পর্যন্ত হচ্ছে যে কাউন্ট করব। কিন্তু বর্ডারের বাইরে হচ্ছে আমরা বের হব না। ওটুকুই হচ্ছে যে আমার জায়গা, হ্যাঁ? আমি আমার নিজের জায়গার মধ্যে বর্ডার দিছি, যে বর্ডারটাকে আমি কাউন্ট করতেছি। ওকে। সো এটার পরে আমি যদি একটু আসি আবার এখানে আরো অনেক কিছু আছে, হ্যাঁ? যে আমার সিএসএস এর মধ্যে যেটা বললাম সেটা তো শেষ নাই যে এখানে কালার আছে। আমরা এটা অলরেডি দেখছি। যে কালার আমরা কি করতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করতে পারি। তাহলে হচ্ছে পিছনে থাকবে। টেক্সট কালার হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে? জাস্ট কালার প্রপার্টি ইউজ করে কি করব? যে ভ্যালুটা দিছে। তো টমেটো দিয়ে দিছে এরকম ভাবে যাবে। তো বর্ডার কালার আছে, হ্যাঁ? বর্ডার কালার আমরা কি করতে পারি? বলে দিতে পারি যে বর্ডারের মধ্যে কি?
এই যে কতটুক হচ্ছে যে জায়গা নিবে, তারপর কি কালারটা আসলে কি থাকতেছে এবং এটা সলিড নাকি হচ্ছে যে জিগজ্যাগ টাইপের থাকবে, হ্যাঁ? ডট থাকবে। এগুলো আমরা চাইলে হচ্ছে যে মেনশন করে দিতে পারি যে এগুলো আসলে কি টাইপের হচ্ছে যে আমার বর্ডার হবে। ঠিক আছে? যাই হোক, তো এখানে আমার দেখেন কালারের মধ্যে আমি কি করতে পারি? কালারের মধ্যে হচ্ছে যে আমি RGB ভ্যালু ইউজ করতে পারি, আমি হেক্স ভ্যালু ইউজ করতে পারি, আমি HCL ইউজ মানে HSL ইউজ করতে পারি। সো অনেক টাইপের হচ্ছে যে আমার ইউজ করা পসিবল। এছাড়া আমি যদি কি করতে চাই, ট্রান্সপারেন্ট করতে চাই, তাহলে আমি কিন্তু কি করতে পারি? RGB এর ভ্যালুটাও কিন্তু ইউজ করতে পারি। তাহলে অ্যাডিশনাল কি করতে পারবো আমি? ওই যে ট্রান্সপারেন্সি হচ্ছে যে ফিচারটা যে কতটুকু ট্রান্সপারেন্ট, হ্যাঁ? ভিতরের কালার হয়তোবা দেখা যাচ্ছে আপনি একটা লোগোর উপরে বসিয়েছিলেন এটা, দেন ওটাকে ট্রান্সপারেন্ট করে দিবে হচ্ছে যে অ্যাডজাস্ট করে দিবে। এরকম মানে করা পসিবল। ওকে? আমরা যদি আরেকটু আগাই সামনে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড যেটা আছে তো এটা আমরা কিন্তু প্রায় দেখি। যে দেখেন পিছনে একটা ইমেজ দেওয়া, ওর উপরে হচ্ছে যে কিছু টেক্সট, তাই না? পিছনে একটা ইমেজ দেওয়া, ওর উপরে হচ্ছে কি যে এরকম কিছু টেক্সট। এগুলো আসলে কিভাবে করে? যে ব্যাকগ্রাউন্ড কালার তো আমরা দেখছি। মনে করেন যেমন যদি এখানে আসি, আচ্ছা ইমেজের হচ্ছে যে এরা এক্সাম্পলটা দেয়নি। নিজেরা এখানে হচ্ছে যে দিছে ঠিকই, আচ্ছা আলাদা করে দিছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, হ্যাঁ? দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ আসলে কি করছে? ইউআরএল হিসেবে হচ্ছে যে আসলে ইমেজের কি করে? সোর্সটাকে হচ্ছে যে এড করে। যে ইমেজটা আসলে কোথায় আছে ওটা ওইভাবে করে যাবে। এছাড়াও আরো কিছু প্রপার্টি আছে। আমি যদি একটু এখানে আসি, ব্যাকগ্রাউন্ড ইমেজের কোন প্রপার্টি এখানে রাখে নাই। এখানে আবার রাখছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট আসলে যেটা হয় যে আমার ইমেজ যদি হচ্ছে যে ফুল আমার কি করতে না পারে, উইডথ এ বা হাইট এ কভার করতে না পারে, আমি চাইলে কিন্তু ওকে রিপিট করতে পারি। লাইক এখানে ট্রাই ইট ইয়োরসেলফ এ গেলে দেখতে পারবেন যে লাইক আমি এখানে হচ্ছে যে লাইক ওরা এখানে একটা কি করেছে, একটা পিএনজি ইমেজ হচ্ছে যে ইউজ করেছে এবং বলে দিয়েছে হচ্ছে যে রিপিট এক্স। ঠিক আছে? সো এক্স মানে কি আসলে আমার এই হরাইজন্টাল লাইন ধরে আমি যদি আগাইতে থাকি, না এক্স অ্যাক্সিস আমরা পড়েছিলাম না? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। তো এগুলো হচ্ছে যে আমি ৩ লেয়ারে যখন নিয়ে কাজ করি তখন এভাবে চলে আসি। বাট আপাতত কি করছি আমি? আমি এখানে এসে বলে দিচ্ছি যে আমার আসলে ইমেজ হচ্ছে যে এইটা এবং কি হতে থাকবে যে হরিজন্টাল এক্সিস বরাবর সে কন্টিনিউ করতে থাকবে। কারণ হয়তোবা ইমেজ ছোট। আমি যদি একটু টান দিই এই জায়গাতে, দেখেন যতই ইয়ে করি না কেন এটা আছেই। ঠিক আছে? কারণ এখানে বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিপিট, রিপিট এক্স। আমি যদি এটা না দিতাম এখন, রান করতাম। দেখেন কি অবস্থা হইছে। একদম আর ওকে। এরপর যদি আসি বর্ডার আমরা দেখছি, বর্ডার নিয়ে আমরা কথা বলেছি। আমরা ফন্ট আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস। ফন্ট আসলে আমাদের লাগে। কারণ আমরা প্রায় সময় কি করি? কাস্টম ফন্ট ইউজ করি। এবং এই কাস্টম ফন্ট আমরা চাইলে কি করতে পারি? আমাদের পিসি থেকেও লোড করতে পারি। বাট সবথেকে বেস্ট হচ্ছে Google ফন্ট থেকে ইউজ করা। তাহলে আর কি পিসি থেকে যদি লোড করি তার মানে আসলে কি? যে এই ফাইলটা তো আল্টিমেটলি সার্ভারে যাচ্ছে। এবং আমি কি করছি? সার্ভার থেকে দিন শেষে হচ্ছে লোড করছি। এতে করে মানে অহেতুক যেরকম কি বাড়ে, সার্ভারের উপর একটা প্রেশার বাড়ে। তার থেকেও সবথেকে বড় জিনিসটা হচ্ছে যে কি দরকার? প্রতিবার যখন একটা ইউজার হচ্ছে ওয়েবসাইটে ঢুকবে, সে সার্ভারকে হচ্ছে যে রিকোয়েস্ট করবে যে তোমার ইউজার এই ফন্টটা আসলে চেয়েছে। সার্ভার থেকে এটা পাঠাবে, তারপরে এটা হবে। সো সময় মানে চলে আসে এখানে। তো এই থেকে Google ফন্ট যেটা আছে সেটা অনেক ফাস্ট। ও সিডিএন ইউজ করে। সিডিএন ইউজ করার কারণে হচ্ছে যে আমার একদম নিয়ারেস্ট লোকেশনে বা মনে করেন যে আমার যে আইএসপি আছে ওখানে Google এর এই ফন্ট যদি কেউ ইউজ করে থাকে অন্য কোনো ওয়েবসাইটে, ওরা অলরেডি লোড হয়েই থাকে। সো যখন আমরা কেউ ইউজ করছি তখন হচ্ছে যে কি?
খুব ফাস্ট হচ্ছে যে দেখে রেন্ডার করে দিচ্ছে। ঠিক আছে? তো এখানে অনেক কিছু দেওয়া আছে। দেখেন এই ফন্ট স্টাইল, তারপর হচ্ছে যে ফন্ট সাইজ, হ্যাঁ? যে ফন্ট স্টাইল আসলে কিভাবে নরমাল হবে নাকি ইটালিক হবে নাকি বোল্ড হবে, ঠিক আছে? এই জিনিসগুলো দেওয়া আছে। ফন্ট ওয়েট দেওয়া আছে, হ্যাঁ? যে নরমাল, তারপর হচ্ছে যে বোল্ড। ফন্ট ভ্যারিয়েন্ট দেওয়া আছে, হ্যাঁ? তারপর হচ্ছে যে যদি ফন্ট সাইজ এ আসি, ফন্ট সাইজ এর মধ্যে যে কিন্তু আমি বলতে পারি যে ফন্টের সাইজটা আসলে কিরকম হবে। লাইক এই যে আপনাদেরকে বলেছিলাম না যে আমরা কখনোই HTML কি করব না, হেডিং গুলোকে হচ্ছে যে চেঞ্জ করব না। তার মানে সাইজের জন্য কখনো ইউজ করব না। ঠিক আছে? আমরা চাইলে কি করতে পারি? সাইজ হচ্ছে যে দিতেই পারি। যে দেখেন এখানে বলে দিচ্ছে যে হেডিং 1, হেডিং 2, তারপর হচ্ছে যে লাইক দিস ইজ প্যারাগ্রাফ, অ্যানাদার প্যারাগ্রাফ। এখানে কি করছে আসলে বেসিক্যালি সাইজটা হচ্ছে বলে দিয়েছে যে হেডিং এর জন্য আমি যেটা হচ্ছে যে H1 ইউজ করছি। আমার আসলে মানে কতটুকু হচ্ছে যে ফন্ট সাইজ থাকবে। আমি যদি H2 তে ইউজ করি তাহলে কতটুকু ফন্ট সাইজ থাকবে। আমি যদি হচ্ছে কি করি প্যারাগ্রাফ হিসেবে ইউজ করি তাহলে কতটুকু ফন্ট সাইজ থাকবে। এখানে যেটা বলে দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু এখানে কাজ করছে। ঠিক আছে? সেই তারপরে উম একটা ইম্পোর্টেন্ট জিনিস আচ্ছা CSS আসলে লিস্ট দিয়ে কি করেছে? লিস্টেই যে আমরা যে লিস্ট হচ্ছে যে HTML এলিমেন্ট দিয়ে হচ্ছে যে বানাইছিলাম না? CSS আমি আসলে কি করতে পারি? এটাকে হচ্ছে যে মডিফাই করতে পারি। এই যে দেখেন, এই যে লিস্ট স্টাইল টাইপ এ যেটা বলেছিলাম যে আনঅর্ডার লিস্টে চেঞ্জ হয়। যেখানে সার্কেল, স্কোয়ার, তারপর কি এই যে এখানে আবার অর্ডার লিস্টে চলে গেছে। তো আমি যদি বলি যে আচ্ছা এখানে যে লাইক সার্কেল দিয়ে হচ্ছে যে এগুলা হইছে কফি, টি, কোকা-কোলা এগুলা কি হইছে? সবগুলো হচ্ছে যে স্কোয়ার। আমার যেটা আমি যেটা ইউজ করেছি সেটা ওইভাবে করেই করেছে। এবং সেম ভাবে যখন হচ্ছে যে আমি অর্ডার লিস্ট ইউজ করেছি, তখন কিন্তু আমার সিরিয়ালটা দেখাতে হবে। সিরিয়াল দেখানোটা আসলে এখানে খুব ইম্পোর্টেন্ট। সো এই সিরিয়াল দেখানোর জন্য এখানে কি করেছে বলে দিয়েছে যে আমি আসলে আপার রোমান ইউজ করব বা লোয়ার অ্যালফাবেট ইউজ করব। আমরা চাইলে কিন্তু সিএসএস দিয়ে আসলে বলে দিতে পারি যে কিভাবে আসলে পুরা জিনিসটা কাজ করবে। ঠিক আছে? ওকে। যেখানে আরো অনেক কিছু আছে লাইক টেবিল, জেড ইনডেক্স, পজিশন এগুলো আপনারা দেখে নিবেন যে আসলে কোনটা কিভাবে কাজ করে। আমরা আজকে আসলে সেশনটা এরকম না যে আপনাকে জাস্ট এই ১ ঘন্টায় বা ২ ঘন্টায় পুরো ওয়েব ডিজাইনের খুঁটিনাটি সব বুঝায় দিব। বাট মেইন জিনিসটা হচ্ছে যে আপনাকে ওপেন রানিং করে দিব। যেন আপনি নিজে কি করতে পারেন? কনফিডেন্ট এর সাথে HTML, CSS নিয়ে কাজ করতে পারেন, নিজে শিখতে পারেন। এবং যাদেরকে শিখতে হবে, কিভাবে প্র্যাকটিস করতে হবে সবই হচ্ছে দেখিয়ে দিলাম। এখন জাস্ট আপনাকে শিখতে হবে। দেখেন রিসোর্স আসলে অনেক আছে। রিসোর্স আছে, হ্যাঁ? লার্নিং ম্যাটেরিয়ালস আছে, সবই আছে। আমাদের সমস্যাটা হয়ে গেছে যে আমাদের আগে আসলে রিসোর্স খুব কম ছিল। মানে খুঁজতে হতো ভালো কনটেন্ট, হ্যাঁ? বা হচ্ছে যে ভালো লার্নিং ম্যাটেরিয়াল। এখন খুঁজতে হয় না। এখন অনেক আছে। কিন্তু আমরাই আসলে কি করে ফেলছি? শেখা হচ্ছে বন্ধ করে দিয়েছি। আমরা লাইক চিন্তা করি যে আরে ChatGPT কে তো জিজ্ঞেস করলেই হয়ে যায়। ওই তো একটা কিছু ডিজাইন দিয়েই দিবে। অথবা আমরা চিন্তা করি যে আল্টিমেটলি তো ওকে দিয়েই কাজ করতে হবে। তাহলে আমার আর এত কিছু ওই শিখে লাভ কি? আমি আমার মতো করে এই কোন রকম কিছু একটা হচ্ছে যে শিখে নিয়ে রাখি। তো ওইটাই যেটা বললাম যে ফাউন্ডেশন হচ্ছে যে আসলে স্ট্রং হতে হবে। ফাউন্ডেশন যদি স্ট্রং হয় তাহলে দেখবেন যে সবকিছুই ঠিক আছে। ওকে। ইম্পোর্টেন্ট আরেকটা জিনিস দেখাই, যেটা আসলে খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে ফ্লেক্স বক্স। এটা খুব ইম্পোর্টেন্ট। এটা জাস্ট দেখিয়ে রাখছি। এটা আজকে একদম মানে প্রপারলি একদম ফুললি বুঝে ফেলবেন এটা আমি এক্সপেক্ট তো করি না। ফ্লেক্স বক্সের যে ব্যাপারটা, হ্যাঁ? ফ্লেক্স বক্স আসলে কি করে? এই যে আমরা একটু আগে যে বক্স নিয়ে দেখলাম না? বা বক্স মডেল এগুলো নিয়ে জানলাম। বক্স। ওয়েবসাইট আসলে কি? বিভিন্ন ধরনের হচ্ছে যে বক্সের সমারোহ। আপনি দেখবেন সবই বক্স মানে সেপারেট হচ্ছে যে বক্সের মধ্যে দিয়ে পুরো জিনিসটা সাজানো এবং ওই অনুযায়ী হচ্ছে যে স্টাইল করা। ঠিক আছে? ফ্লেক্স বক্স আসলে কি করে? ফ্লেক্স বক্স হচ্ছে যে এই বক্স গুলাকে আপনি যেন কি করতে পারেন? মন মতো হচ্ছে যে সরাতে পারেন ডানে বামে, উপরে নিচে। সেগুলা নিয়ে ও আসলে কি করে? ও হচ্ছে কাজ করে। ওর যে মেইন যে ব্যাপারটা বা ওর যে মেইন যে হচ্ছে যে সাইকোলজি,
ও কি করেছে হচ্ছে যে রো আর কলামে হচ্ছে যে ভাগ করে ফেলেছে। এরপর ওই অনুযায়ী কি করে? প্লেসমেন্ট করে, হ্যাঁ? যে রো কলামে হচ্ছে যে ভাগ হয়ে আছে, এইটুকু হচ্ছে যে জায়গা আমার। এবার হচ্ছে যে আমি ইয়ে করব যে কোনটা কে কোথায় যাবে। ঠিক আছে? তো এখানে অনেক কিছু দেওয়া আছে। ফ্লেক্সবক্স ভার্সাস গ্রিড, হাবিজাবি এখানে অনেক কিছু দেওয়া আছে। ফ্লেক্স কন্টেইনার নিয়েও বলা আছে। আমি যদি একটু এখানে ফ্লেক্স আইটেমস এ আসি। ওকে। সেখানে এই যে অনেক কিছু বলা আছে যে অর্ডার, হাবিজাবি এটা সেটা। তো ওগুলো আপনারা দেখে নিন। এটা আসলে কাজ করতে, করতে শিখবেন। এখানে ২ টা হচ্ছে যে ইম্পোর্টেন্ট জিনিস লাগবেই। সেটা হচ্ছে আসলে মানে ওভারঅল ফ্লেক্সবক্সটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? যে আমি আসলে কিভাবে করে এরকম একটা লেআউট হচ্ছে যে দাঁড় করতে পারবেন। যেমন এখানে কি আছে? লাইক ৪ টা হচ্ছে এলিমেন্ট আছে। এর মধ্যে মাঝখানে একটা হচ্ছে ছোট। যে এটা কি করে দাঁড় করা যাবে? মানে এটা দেখে মনে হতেই পারে যে ও আসলে হয়তোবা নিশ্চয়ই কোনো লাইক এরকম ডিজাইন হলো কেন? বাট যদি আমরা এখানে আসি ফ্লেক্স বক্স তো ইজিলি করা যায়। আরো কমপ্লেক্স ডিজাইন করা যায়। ঠিক আছে? পুরা ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে কিভাবে করছি। আমি যদি দেখি একটা ভালো এক্সাম্পল পাচ্ছি না। ফ্লেক্স বক্সের আপনার শিখার জন্য একটা মজার জায়গা আছে। এখানে আসি। ফ্লেক্স বক্স প্লেগ্রাউন্ড এটাই মনে হয়। অথবা এই কোড পেনের এটাও ট্রাই করতে পারেন। হ্যাঁ? এই যে এখানে দেখেন ফ্লেক্সবক্স প্লেগ্রাউন্ডে এখানে বিভিন্ন জিনিস দেওয়া আছে। হ্যাঁ? এই যে ফ্লেক্স র‍্যাপ, তারপর অ্যালাইন আইটেমস কিভাবে কাজ করবে। এই যে হ্যাঁ? বলি যে ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড, হ্যাঁ? তারপর হচ্ছে যে সেন্টার, সব সেন্টারে অথবা বেস লাইন অথবা স্ট্রেইচ কিভাবে কাজ করবে। তারপর এই যে জাস্টিফাই কনটেন্ট কিভাবে কাজ করছে, হ্যাঁ? ফ্লেক্স এন্ড সব দিকে চলে যাচ্ছে। স্পেস বিটুইন সবার মাঝখানে স্পেস পেয়ে যাচ্ছে। ঠিক আছে? জামাইয়ের গাড়ি যাচ্ছে মনে হয় খুব হাই স্পিডে হচ্ছে গান বাজনা করতেছে। ওকে, যেখানে আসছিলাম। এরপর দেখেন সেন্টারে বললে কিন্তু সবগুলো সেন্টারে। স্পেস অ্যারাউন্ড সবগুলো চারপাশেই স্পেস থাকবে। ঠিক আছে? এটা কিন্তু ১ম এলিমেন্ট থেকেই শুরু হবে। বামেও স্পেস, ডানেও স্পেস। এবং এখানেও হচ্ছে যে সেম। তো সেম ভাবে যদি আপনি আসেন যে অ্যালাইন কনটেন্ট, অ্যালাইন করছে কিভাবে, হুম? ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স এন্ড সব নিচে নেমে গেল। সেন্টার সব মাঝখানে চলে আসছে। স্পেস বিটুইন, হ্যাঁ? এভাবে করে কাজ করছে। স্পেস অ্যারাউন্ড, স্ট্রেচ, ঠিক আছে? আবার চাইলে আপনি কি করতে পারেন হচ্ছে যে এখানে আ একসাথে করে দেয় নাই। একসাথে করে দিলে ভালো হতো। জাস্টিফাই কনটেন্ট আর অ্যালাইন আইটেমস। তাহলে হচ্ছে যে একটা টোটাল আইডিয়া পেয়ে যেতেন। যাই হোক এটা প্র্যাকটিস করে দেখবেন। ইয়ে নিয়ে যখন প্র্যাকটিস করবেন নিজেরা তখন দেখবেন যে এটা মোটামুটি হাতে আয়ত্তে চলে আসছে। আর এরপর তো প্রজেক্ট করতে গেলে হচ্ছে যখন দেখবেন যে এটা লাগতেছেই তখন বুঝে যাবেন যে আচ্ছা ঠিক আছে তাহলে এটা এভাবে কাজ করে। এটা নিয়ে কি করতে হয় আমার? এভাবে করে ইউজ করতে হয়। আচ্ছা আরেকটা যেটা ওপেন করে রাখছিলাম, হ্যাঁ, এটাও মনে হয় এটা নিয়েই মনে হয় কাজ করছিলাম। আমি যদি কলাম দেই, ফ্লেক্স ল্যাব, নোরা দেই, হ্যাঁ, স্টার, প্লেস স্টার, চ্যানেল কন্টেন্ট, প্লেস স্টার। এটা নিয়ে করছিলাম না কি নিয়ে করছিলাম ভুলেও গেছি। আচ্ছা যাই হোক আপনারা চাইলে হচ্ছে যে কোড পেনটি দেখতে পারেন। এটা হচ্ছে যে খুব ইন্টারেক্টিভ আছে এবং ইজি আছে। প্রতিটা জিনিস বুঝতে আসলে হচ্ছে যে হেল্প হবে কিভাবে কি কাজ করতেছে। ঠিক আছে? ওকে। আরো আসলে অনেক কিছু আছে। স্টাইলিং এ আসলে শেষ নেই। মানে এখানে রেসপন্সিভ নিয়ে যদি বলতে চাই তাহলে রেসপন্সিভ নিয়ে সারারাত ধরে হচ্ছে যে বলা যাবে যে রেসপন্সিভনেস আসলে কিভাবে কাজ করে। যদি একদম সহজ কথায় বলি যে হচ্ছে যে পুরা জিনিসটাকে আমি এমনভাবে কি করব, ডিজাইন করব, হ্যাঁ? যাতে করে কি হয়?
প্রতিটা ডিভাইসে সুন্দর মতো কাজ করে। লাইক আমার ডেস্কটপে, আমার মোবাইল অ্যাপে, মনে করেন যে আমার ট্যাব আছে, আমার ট্যাবের মধ্যে, হ্যাঁ? অথবা আপনার হচ্ছে যে কিছু আ ল্যাপটপ থাকতে পারে। মানে কি বলা যায়? যে রেজোলিউশন হচ্ছে যে কম। তো এভাবে করে কি করছি আমি? যে আমি ওয়েবসাইট বানাচ্ছি একটা, কিন্তু আমার যতগুলো ডিভাইস আছে, সব ডিভাইসে কি করছে? ওই ডিভাইসের যে সাইজ ওটা মাথায় রেখে ও ওইভাবে নিজেকে কি করতেছে? প্রেজেন্ট করতেছে। ঠিক আছে? এটা হচ্ছে যে আমার যদি আমি বলি যে এক কথায় এটা আমার রেসপন্সিভনেস। যে আমি কি করতেছি দিন শেষে? আমি আমাকে যেই সাইজেই হচ্ছে যে ফালানো হোক না কেন, মোটামুটি আমি একটা ফিট ইন করে নেওয়ার চেষ্টা করতেছি। এবং এই কারণে এখন হ্যাসেল ও কিন্তু অনেক কমে গেছে। আগে হচ্ছে মনে করেন কয়েক ধরনের প্রজেক্ট মানে মেইনটেইন করা লাগতো, ম্যানেজ করা লাগতো, ডেভেলপ করা লাগতো। লাইক কিছু একটা করতে গেলেই যে Chrome এর এটাতে কাজ করে কিনা অথবা Firefox এর এই ভার্সনে কাজ করে কিনা। অথবা ওই যে মানে এরকম আছে যেরকম অনেক যা দেখা যায় যে অনেক সময় ব্রাউজার যদি পুরাতন হয় তাহলে ব্রাউজার সাপোর্ট পাওয়া যায় না। অথবা কোন একটা ফিচার মাত্র একদম নতুন আসছে যেটা এখনো কি করেনি, ব্রাউজার সাপোর্ট এ হচ্ছে এড করেন। তো সেরকম জিনিসপত্র আসলে ইউজ না করাই ভালো যেটা আসলে আমার ব্রাউজার সাপোর্ট। তো যাই হোক যে ওইটা নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই। তো আমি যদি ফ্লেক্স ইউজ করি, ফ্লেক্স এর মধ্যে ওই ধরনের কোনো সমস্যা হবে না। সুন্দর মতো হচ্ছে যে আপনি সব পেয়ে যাবেন, নিয়ে কাজ করতে পারবেন। আমরা যদি একটু এই দিকেও তাকাই, এখানে এক্সাম্পল এর দিকে দেখেন এইগুলা সব একসাথে আছে একদিকে, এগুলা সব একসাথে আছে আরেকদিকে। মাঝখানে কিন্তু জায়গা ফাঁকা, হ্যাঁ? ওই যে আর্টসেলের হচ্ছে যে লাইক অনিকেত প্রান্তর গানের মতো। দুটো মানচিত্র, হ্যাঁ? দুটো দেশের মাঝে। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে মাঝখানে হচ্ছে যে অনেক গ্যাপ, এদিকে আবার কিছু জিনিসপত্র, এদিকে জিনিসপত্র। তো এই যে এই টাইপের যে জিনিসপত্রগুলো, হ্যাঁ? এগুলা কিন্তু ফ্লেক্সবক্স থেকে হচ্ছে ইজিলি হচ্ছে ডিজাইন করে ফেলা যায়। কোন ইস্যু ছাড়াই আমি চাইলেই হচ্ছে কি করতে পারি? ফ্লেক্সবক্স দিয়ে হচ্ছে যে এই স্ট্রাকচারটা, এই লেআউটটা তৈরি করে ফেলতে পারি। ঠিক আছে? ওকে, অনেক কিছু বললাম। আচ্ছা, এখন জিনিসটা হচ্ছে আমি একটা কাজ করব। আমি আপনাদেরকে একটা ইমেজ হচ্ছে যে মেইল করে দিব। একটা ইমেজ কি করব? মেইল করে দিব। এটা হচ্ছে আপনারা ট্রাই করবেন সবাই। যে এই যে এই টুকটাক যা কিছু দেখলেন, সেগুলো দিয়ে এরকম একটা লেআউট আসলে তৈরি করতে পারছেন কিনা? যে তৈরি করাটা কি আপনার জন্য মনে করেন যে সম্ভব কিনা, হ্যাঁ? এটা যে একদম ইজি জিনিস, এটা যদি সম্ভব হয় তাহলে বুঝবেন যে আপনি মোটামুটি বুঝতে পেরেছেন, আপনি জিনিসগুলো পারছেন। এটা যদি ল্যাবটা তৈরি করতে না পারেন বা সম্ভব না হয় তাহলে বুঝতে হবে যে আচ্ছা সিএসএস নিয়ে ভালো মতো জানা লাগবে, বুঝা লাগবে। না হলে এই সিম্পল লেআউট ও তৈরি করতে পারবে না। সো এটাই মানে HTML, CSS পুরো ব্যাপারটাই হচ্ছে যে অনেক প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে। শিখার থেকে বেশি কথা হচ্ছে যে প্রজেক্ট করতে হবে। যে আপনি ডিফারেন্ট লেআউট কি করলেন? ট্রাই করলেন যে আমি Facebook এর মতো একটা লেআউট বানায় দেখি বা YouTube এর মতো একটা লেআউট বানায় দেখি, হ্যাঁ? অথবা Google এর মতো একটা লেআউট বানায় দেখি। তো এরকম করে হচ্ছে যে এগুলো যখন চেষ্টা করবেন, প্রজেক্ট করবেন তখনই হচ্ছে দিন শেষে বুঝতে পারবেন যে কতটুকু শিখলেন। তো এই কারণেই হচ্ছে যে আমি আপনাদেরকে কি করব যে আজকের ক্লাসে দেখিয়ে দিলাম। কিন্তু আমি কি করব আপনাদেরকে হচ্ছে যে ইমেইল করে দিব যে আচ্ছা এই লেআউটটা তৈরি করেন। তারপর দেখবো আসলে কতজন ঠিকভাবে করতে পারতেছেন। তারপর আমাদের নেক্সট ওয়ার্কশপ এর কোনো এক জায়গায় এটাকে রিভিউ করে দিব অথবা এটার উপরে ছোট্ট একটা টিউটোরিয়াল হচ্ছে কি পাবলিশ করে দিব যেটা দেখে আপনি কি করতে পারবেন, আপনি আসলে কোথায় ভুল করেছেন এটা বের করে ফেলতে পারবেন। আচ্ছা আমার আসলে কোন জায়গাটায় ভুল হয়েছে অথবা এই কাজটা আমি এভাবে করেছিলাম আর আমি আসলে কিভাবে করে করলাম এই ডিফারেন্সটা হচ্ছে আপনারা বের করে ফেলতে পারবেন। ঠিক আছে?